এই রিক্সা যাবা? জি, কোথায় যাবেন? মিরপুর কমার্স কলেজ। আসেন। দুটো মেয়ে উঠলো রিক্সাতে। দুটো মেয়ে একই ক্লাসে পড়াশোনা করে, নতুন ভর্তি হয়েছে এবার। চলুন কিছু কথা শুনে আসি ওদের। ও হ্যাঁ, ওদের নাম জেরিন এবং নাফিজা। এই গল্পের নায়িকা মূলত জেরিন, যে বড়লোক বাবার একমাত্র আদরের কন্যা, অপরজন মধ্যবিত্ত ঘরের বদমেজাজি অহংকারী মেয়ে। দোস্ত, ক্লাসে এবার তেমন কোনো ভালো কিউট ছেলে আসেনি রে। ভাবলাম কলেজে উঠে একটু প্রেম করব, তার হলো না। যা আছে সেগুলো দেখে মনে হয় না রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানোর মতো টাকা আছে। পক্কিনি সবগুলো। দোস্ত, এভাবে কেন বলিস? কাউকে এতটা ছোট করে দেখা ঠিক না। থাম তুই, চেহারা দেখছিস এক একটার। আর দুদিন আগে প্রথম ক্লাসে একটাকে দেখে তো হাসি থামছিল না আমার। কার কথা বলছিস? আরে ওই যে একটা আসলো ক্লাস শুরুর পর, কি জানি নাম মনে নেই, গাইয়া খ্যাত মার্কা। কি একটা ছেঁড়া তালি মারা শার্ট পরে আসছিল, মাই গড। গিয়ে বসলো আবার পেছনের বেঞ্চে। এইসব মানুষের সাথে ক্লাস করা যায় বল? তুই সবসময় এমন করিস কেন? যাই বলিস দোস্ত, অমন ছেলের সাথে এক ক্লাসে বসে ক্লাস করা আমার পক্ষে সম্ভব না রে। আমার প্রেস্টিজে বাকি। চুপ কর, কলেজে চলে আসছি। চল নামি। আই মামা, রাখেন। রিক্সা থামলো, ওরা দুজন নামলো। জেরিনোর পাশ থেকে টাকা বের করে হাত বাড়ানোর সময় হঠাৎ বাতাসে রিক্সাওয়ালার মুখের উপর থেকে গামছাটা সরে গেল, আর জেরিনো নাফিজার চোখ পড়লো তার দিকে। রীতিমতো ভরকে গেল দুজনই। এ তো সেই ছেলেটা যাকে নিয়ে এতক্ষণ নাফিজা তিরস্কার অপমানিত করছিল, যে কিনা ওদের সাথে একই ক্লাসে পড়ে। তুমি তুমি রিক্সা চালাও? জি। আমি বিশ্বাস করতে পারছি না। আরে বিশ্বাস না করার কি আছে? ওর জামা কাপড় দেখলেই তো বোঝা যায়। এজন্যই তো বললাম খ্যাত কোথাকার। তুই থাম নাফিসা। ব্যাপারটা কতখানি সেনসিটিভ সেটা একটু বোঝার চেষ্টা কর। আমাদের ক্লাসমেট রিক্সা চালাচ্ছে আর আমরাই তার রিক্সায় উঠেছি। এটা তোর কাছে কেমন লাগছে সেটা তোর ব্যাপার, কিন্তু আমার কাছে খুব ইমোশনাল। জেরিনোর পাশ থেকে আরো কিছু টাকা বের করে নির্দিষ্ট ভাড়ার সাথে যোগ করে ওর হাতে দিল, কিন্তু পরিমাণের বেশি 1 টাকাও না রেখে বাকি টাকা ফিরিয়ে দিয়ে রিক্সা টেনে চলে গেল। জেরিন চলে যাওয়া ছেলেটার দিকে এক নজর তাকিয়ে আছে। নাফিজ এবার বিরক্ত হয়ে জেরিনের হাত টেনে ক্লাসে চলে গেল। এবার রিক্সাওয়ালার সাথে পরিচয় করানোর সময় এসেছে। চলুন পরিচিত হয়ে আসি। আমি জানি সেই রিক্সাওয়ালা। অবাক হতেও পারেন, তবুও বলি, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর একমাত্র ছোট বোনটাকে নিয়ে এ জীবন যুদ্ধে টিকে আছি, যার দরুন নিজের পড়াশোনা ও বোনকে মানুষ করা, তার এবং আমার খাওয়া থাকার সবকিছুই আমাকে করতে হয়। ভালো ছাত্র হয়, উপবৃত্তির টাকায় পড়াশোনা খরচ চলে গেলেও পেট তো চলে না, তাই স্কুলের পর বিভিন্ন কাজ করে পেট চালাই 2 ভাই বোন। বোনটা খুব ছোট, বয়স 7 বছর। মিরপুর বস্তির এক কোণে তাঁবু খাটিয়ে থাকার মতো জায়গা ওখানকার এক চাচা করে দিয়েছিল বাবা মরার পর। তার খুব ভালো বন্ধু ছিল, সেই সুবাদে তিনি একমাত্র গার্জিয়ান আমাদের। আমি বাইরে এলে ওই বাড়িতেই বোনটাকে রেখে আসি। স্কুল পাস করে এখন কলেজে ভর্তি হয়েছি। শুধু রিক্সা নয়, সময় প্রতিক্রমায় বিভিন্ন পেশার কাজ করি। দিনমজুর বললেও ক্ষতি নেই। জীবন সংগ্রাম কতটা কঠিন তা ছোটবেলা থেকে শিখছি। সেদিন রিক্সা চালিয়ে একটু দেরি হয়ে যায় কলেজ যেতে, তাই নাফিসা ওইভাবে বলছিল। আরো নানান ধরনের যে উপাধিগুলো আমার উপর প্রদান করলো, তাতে বিন্দুমাত্র অপমানিত বোধ করিনি। কেন জানেন? কারণ ওই অনুভূতিটা এখন একটুও নেই। থাকলে হয়তো অনেক আগেই না খেয়ে মরতে হতো। কতজন কত কি বলে তাতে কিছু মনে করি না। আমার রিজিক আমাকেই খুঁজে নিতে হবে, কেউ এসে খাইয়ে দেয় না। উপরে বসে যিনি সব কলকাঠি নাড়েন তিনিই পথ দেখান, আর আমি সেই মতো ব্যবস্থা করতে নিত্যদিনের মতো যাত্রা করি। আজ সকালে 60 টাকা ইনকাম করেছি, তাই এখন সময় হয়েছে বাড়ির পাশে রিক্সা জমা দিয়ে কলেজে আসার। বোনের জন্য কয়টা চকলেট কিনে নিতে হবে, না হলে কেঁদে আমার কোলেই ঘুমিয়ে যাবে। আপন বলতে ওই আমার সব। খুব ভালোবাসি আমার ছোট বোনটাকে। কলেজে যাবার মতো তেমন ভালো কোনো জামা নেই। গতবার এক লোককে রিক্সায় উঠিয়েছিলাম শীতের সময়, খালি গায়ে কাঁপছিলাম দেখে একটা জামা আর চাদর কিনে দিছিল। সেদিন অনেক কেঁদেছিলাম। ওই স্যারকে এখনো কোথাও দেখলে খুব যত্ন আর সম্মান করে রিক্সায় তুলি। খুশি হয়ে কিছু বকশিশ দেয়। খুব ভালো মানুষ উনি। সেই জামাটাই পরে কলেজে যাই, যদিও পুরনো হয়ে গেছে, তবুও এটাই সম্বল। পরিচয় পেয়ে কি খারাপ লাগছে? খারাপ লাগলেও কিছু করার নাই, কারণ আল্লাহ সবাইকে সবকিছু দেন না। হয়তো সময় বিশেষ কোনো মিরাকেল ঘটে। চলুন পরের কাহিনী নিয়ে কথা বলি। এদিকে নাফিজা ক্লাসে ঢুকে সবাইকে আমার ব্যাপারটা খুলে বলল।
দু একজন ছাড়া সবাই হাসাহাসি তামাশা করলো আমাকে নিয়ে। জেনের বাধা সত্ত্বেও নাফিজা খুব মজা নিল। আমি ক্লাসে ঢুকতে সবাই মিলে একসাথে বলতে শুরু করলো, এই দেখ দেখ, আমাদের রিক্সাওয়ালা এসেছে। কি মামা, যাবা নাকি? শালা দিনমজুর খ্যাত কোথাকার এই শ্রমিক, আজ কত কামাইছিস? কথাগুলো খুব হাসি তামাশা করে বলতে থাকলো। আমি ছলো ছলো চোখ নিয়ে সবার দিকে একবার চোখ বুলিয়ে মাথা নিচু করে শেষ বেঞ্চে বসে পড়লাম। বুকের ভেতরটা খুব যন্ত্রণা অনুভব করছে। ভাবছি এই ধনির দুলালেরা কি পড়াশোনা শিখছে? হতে পারে দিনমজুর, তাই বলে কি কোনো মূল্য নেই সমাজে? আমার মতো আরো হাজারো দিনমজুর আছে, তাদেরকেও কি এরা মূল্য দিচ্ছে? লজ্জা পায়নি, কিন্তু কষ্ট হচ্ছে কথাগুলো শুনে। শুধু বারবার একটা কথাই বলতে ইচ্ছে করে, আমার জায়গায় একবার নিজেদের বসে দেখো, জীবনটা কত কঠিন। সবারই ওই খোঁচানি কথাগুলো কানে বেঁধেছে। দু এক ফোঁটা জল গড়িয়ে পড়লো বইয়ের উপর। নাফিজা খুব হাসি আসছে আমাকে এইভাবে সবার কাছে তুলে ধরতে পেরে, কিন্তু কারো উপর রাগ হচ্ছে না। ওরা আমারই বন্ধু, একই ক্লাসে পড়ি। হঠাৎ সবাইকে থামিয়ে দিল জেরিন। আশ্চর্য, কি শুরু করছিস সবাই? একটা মানুষকে এভাবে কেন অপমান করছিস? ওলে বাবালে, দেখ দেখ মাদার টেরেসার নাতনি কি বলে। তোর খুব কষ্ট হচ্ছে নাকি রে? কেন হবে না বল, সেও তো আমাদেরই মতো একজন নাকি? তাহলে এত খারাপ ইমপ্রেশন কেন ওর জন্য? ও রিক্সা চালায়, এজন্য কেউ মানুষ না? ওকে নিয়ে আর কেউ একটা কথাও বলবি না, খবরদার। নাফিসা, তুই নিজেকে যতটা জমিদার ভাবিস, আসলে তোর পরিবার কেমন তা আমার থেকে ভালো কেউ জানে না। আর কখনো আমার সামনে কাউকে কিছু বলার আগে 10 বার ভাববি, আর নিজের পজিশনটাও ভেবে নিবি। আর বাকি যারা আছো, তোমরা মানুষকে মূল্যায়ন করতে শেখো। কাউকে অপমান করার আগে ভেবে দেখো সেই অপমান তোমাদের করলে কতটা কষ্ট লাগতে পারে। জেনের এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল এবং আরো দু একজন তাকে সাপোর্ট করলো, কিন্তু মন থেকে অনেকে মানতে রাজি হলো না। এরই মধ্যে ক্লাস টিচার চলে এলে সবাই যার যার জায়গায় বসে পড়লো। ক্লাস শেষ হলে জেরিন আমার দিকে এগিয়ে আসছে। আমি ক্লাস থেকে বের হতে লাগলাম। জাইন, জাইন। জি, আপনি আমার নাম জানলেন কি করে? প্রেজেন্টের সময় জেনেছি। ও, কিছু বলবেন? সবার পক্ষ থেকে আমি সরি বলছি। ওরা যা করেছে তা মোটেও ঠিক হয়নি। আপনি কেন সরি বলছেন? আর আমি কিছু মনে করিনি। যেটা বলেছে সেটা তো মিথ্যা নয়। মিথ্যা না হলেও সবার একটা আত্মমর্যাদা আছে। কোনো কাজই ছোট করে দেখা উচিত নয়। আর যারা এসবকে ছোট করে দেখে তারা কোনোভাবে সমাজে থাকার যোগ্য না। থাক, বাদ দেন এসব, আমি যাই এখন। কি ব্যাপার, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলবা। না না, এটা মানায় না আমার সাথে। খুব মানায়, আমরা তো বন্ধু, তাই না? আর আপনি নয়, তুমি করে বলবা। কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা, আমি তোমার ভালো একটা বন্ধু হব। বন্ধু হবে তো আমার? আমি বস্তিতে থাকা একটা ছেলে যে কখনো ভালো একটা জামা পরেনি, তারপরও দিনমজুর, এমন ছেলের সাথে কথা বলতে ঘৃণা করে, আর এই মেয়ে বন্ধু হতে চাচ্ছে। সত্যি আমি অবাক হয়ে গেলাম জেনের এমন আচরণে। ভাবলাম মেয়েটার মাঝে আসলে শিক্ষা আছে, কিন্তু বিষয়টা কেমন জানি লাগছে। তাই তখনই রাজি না হয়ে বললাম পরে জানাবো। জেরিনের থেকে বিদায় নিয়ে চলে এলাম রিক্সা নিতে। সারাটা বিকেল যা ইনকাম হবে তা দিয়েই দুজন মানুষ খেতে পারবো। আমি কখন আধ পেটা বা না খেয়েও আমার ছোট বোনটাকে খাইয়েছি। তাই জলদি এসে রিক্সা নিয়ে বের হলাম। এখন কলেজ ছুটি হওয়াতে সবাই বের হয়েছে। মুখটা ঢেকে নিয়ে গেটের সামনে দাঁড়ালাম। ঘন্টাখানেক পর আবার এসে ওখানে এলাম। দেখি আমাদেরই এক স্যার, মাহিম স্যার, রিক্সার জন্য অপেক্ষা করছে। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, স্যার কোথায় যাবেন, উঠুন। এই তো 10 নম্বরে যাব। উঠে পড়ুন স্যার। তুমি এত অল্প বয়সে লেখাপড়া না করে রিক্সা চালাও? তোমার বাবা কি করেন? আমি এতিম স্যার। ও আচ্ছা। আর আমি পড়াশোনা করি। যাক, ভালো তো। কোথায় পড়ো? আপনারই কলেজে। কি বলো তুমি? জি স্যার, আমি যাইনি। প্রথম বর্ষের ছাত্র, বিজ্ঞান বিভাগের। গতকাল আপনি ক্লাসে যার পড়া নিয়েছিলেন। ও মাই গড, তোমার মেধা আছে অনেক, কিন্তু তোমার এমন অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগলো। তবে আমি কথা দিচ্ছি, তোমার জন্য কিছু একটা করব। স্যার সবকিছু জেনে নিলেন আমার ব্যাপারে, আর নামার সময় একটু বাড়িয়ে টাকা দিলেন। আমি জোর করেও ফেরাতে পারলাম না। হাতে টাকা গুঁজে দিয়ে আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে বললেন সাবধানে কাজ করবে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাকে ফিরতে হবে। রিক্সা জমা দিয়ে আর দিনের ভাড়াটা দিয়ে বাকিটা নিয়ে ডাল চাল কিনে বোনের জন্য কিছু চকলেট নিয়ে কুড়ে ঘরে ফিরলাম। গিয়ে দেখি বোনটা আমার ঘুমিয়ে আছে। ফাতেমা আপু,
দেখ তোর ভাই এসেছে, তোর জন্য কত চকলেট এনেছে, খাবি না? বোন আমার চোখ খুলে চকলেট আর আমাকে দেখে হাসি মুখে আমার কোলে এসে জড়িয়ে ধরে বলল, তুমি আমার ভালো ভাইয়াটা, চকলেট কামু। আমি একটা চকলেট খুলে ওর মুখে দিলাম। ও খুশি মনে খাচ্ছে আর আমার জামা খুলে রাখতে জামা ধরে টানছে। হয়তো বুঝতে পারে ভাই কষ্ট করে এসেছে, একটু কাজ করে এগিয়ে দিলে ভাইয়ের কষ্ট কমবে। এটাই তো ভাই বোনের ভালোবাসা। ওকে বসিয়ে রেখে চুলে ভাত রান্না করতে শুরু করলাম। পাশাপাশি বই নিয়ে বসে পড়াগুলো দেখছি। প্রতিদিন পড়াগুলো না করলে ভালো রেজাল্ট করতে পারবো না। যত কষ্টই হোক না কেন পড়াশোনা করতেই হবে আমাকে। একদিন আমিও 10 জনের একজন হব। আমার বোনটাকে সুন্দর জামা কিনে দিব। রেস্টুরেন্টে বসে সাহেবদের মতো খাবো। পেট ভরে একটু ভালো খাবার খেতে পারবো। আল্লাহ হয়তো আলোর মুখ দেখাবেন একদিন। ভাত রান্না হয়ে গেছে। বোনটা আমার খাবে বলে কান্না শুরু করেছে। ছোট মানুষ তো সহ্য করতে পারে না, হয়তো তার ভাইয়ের মতো। জলদি খাবার খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর নিজে খেলাম। বোনকে বুকে জড়িয়ে রাতের ঘুমে অচেতন হয়ে গেলাম। পরদিন ক্লাসে গেলাম। যেদিন দ্বিতীয় বেঞ্চে বসে আছে দেখলাম। চুপ করে পাশ দিয়ে পেছনে যেতে লাগলাম। তখন জেরিন আমার হাত ধরে ওর পাশে রাখা সিটে আমাকে বসিয়ে দিল। এই প্রথম কোনো এক মেয়ের হাতের ছোঁয়া লাগলো। কেমন জানি কেঁপে উঠলাম একরকম। তাও যে সে মেয়ে নয়, কোন এক বাবার আদুরে রাজকন্যা। চুপ করে আছি দেখে যে নিজেই বলল, কি হলো, কথা বলো না কেন? এমন আজ তোমার সব কিছু আমাকে বলবে। আমি সব কিছু শুনতে চাই। কি বলবে তো? আমাদের কথা বলা দেখে বাকিরা সব খারাপ নজরে তাকাচ্ছে। বিশেষ করে নাফিজা কোনোভাবে আমাকে সহ্য করতে পারছে না। কি জানি ওর কি ক্ষতি করে ফেলেছি। আজ মাহিম স্যারের ক্লাস আছে। স্যার ক্লাসে এসে আমাকে থেকে জিজ্ঞেস করলো কেমন আছে। সবার উদ্দেশ্যে বললেন, আজ তোমাদের একজন স্বর্গগামী মানুষের গল্প বলবো, শুনবে সবাই? জি স্যার, শুনবো। জন্মের পর থেকে যে বাবা মায়ের আদর ভালোবাসা খুব অল্প সময় পেয়েছে, তার কষ্টটা বুঝতে পারো তোমরা? একটা এতিম বাচ্চার অসহায়তা অনুভব করতে পারো? জি স্যার, খুবই মর্মান্তিক। কে স্যার এই সেই লোক? বলছি, সে তার ছোট পিচ্ছে একটা বোনকে নিয়ে থাকতো। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে দুবেলা খাবার জোগাড় করত, খেয়ে বা না খেয়ে কাটাতো। কিন্তু কখনো ভিক্ষা করেনি, কারো কাছে হাত পাতেনি। জীবন যুদ্ধে সে শক্তিশালী একজন যোদ্ধা। ওয়াও স্যার, তাহলে তো তিনি আসলে অসাধারণ একজন মানুষ। এমন মানুষকে তো সেলুট জানানো উচিত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা কি জানো? এত পরিশ্রমের পরও সে নিজের পড়াশোনা চালিয়ে গেছে। মেধাবী ছাত্রদের অন্যতম একজন, যার দারুণ সে এগিয়ে গেছে সাফল্যের দ্বার প্রান্তে। স্যার, ইনি কি কোনো ঐতিহাসিক কেউ? এমন মানুষও কি কেউ আছে এখনকার সময়? না, সে ঐতিহাসিক কেউ নয়। সে আমাদের এই ক্লাসেরই ছাত্র, তোমাদের বন্ধু জাইন ওয়াসিফ। স্যারের কথাগুলো সবাই যে আগ্রহ নিয়ে শুনছিল, এবার তারা সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছিল তারা কোনো ইতিহাসের পাতায় উঠানো কোনো মহাপুরুষের গল্প শোনার অপেক্ষায় ছিল। কিন্তু আমার জীবনের গল্প স্যারের মুখে কতটা শোভা পেল বা বলাটা কতটুকু সার্থক হলো, তা হয়তো স্যারের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। হাতে গোনা 2-1 বাদে বাকি সবাই আমাকে নিয়ে যে এতদিন তিরস্কার করতো, তা হয়তো এখন আর নেই। তারপর স্যার আর কিছু কথা বলল। সবকিছু শোনার পর সবার চোখে জল ছলছল করছে। হয়তো মন ছুঁয়ে গেছে তাদের। তারপর যেদিন সে অনেকে নিজের স্থান ছেড়ে উঠে দাঁড়ালো এবং আমার এমন পরিশ্রম করা, সংগ্রাম করে বেঁচে থাকার সাহসিকতা ও ইমোশনগুলো নিজের মতো করে নিয়ে হাততালি দিতে শুরু করলো। নিজেকে তখন খুব একা লাগছিল না। হয়তো সব বন্ধুদের ভিড়ে আমিও নিজেকে তাদের একজন ভাবতে লাগলাম। স্যার বললেন, আজ থেকে তোমরা কেউ ওর পোশাক চলাফেরা নিয়ে কটাক্ষ করবে না, বরং তাকে সব দিক থেকে গড়ে তুলবে তোমাদের মতো করে। স্যারের এই উপস্থাপনাটা সবার কাছে ভালো লাগলো। তিনি লাইব্রেরিতে সকল টিচারের সামনে আমার কথাগুলো জানালেন। তাই সব টিচাররা আমাকে খুব স্নেহ ভালোবাসতো এবং সবার থেকে অন্যভাবে দেখতো। সেটা অনুভূতি নয়, কারণ আমি করুণা ও সহানুভূতি নিয়ে বাঁচতে চাই না। কলেজ ছুটির সঙ্গে সঙ্গে জেরিন সহ অনেকে এসে আমাকে ঘিরে ধরলো। গতদিনের বাজে ব্যবহারের জন্য সবাই শিরদোষ অকপটে স্বীকার করে ক্ষমা চাইলো এবং আমাকে টিকে থাকার জন্য উৎসাহ দিল। একসাথে অনেকগুলো বন্ধু পেলাম। তাদের বন্ধুসুলভ আচরণটাও খুব ভালো লাগলো। সবশেষে জেরিন আমাকে নিয়ে বাইরে এলো। জায়েন, তোমার সব কিছু আজ শুনতে চাইছিলাম তোমার মুখ থেকে, কিন্তু তার আগে স্যার সবটা জানিয়ে দিল। আমরা হয়তো তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার যোগ্য না। তুমি আসলে খুব মহান মানুষ, আর তোমার সাথে
বন্ধু হয়ে একসাথে চলতে পেরেও নিজেকে ধন্য মনে করছি। থামুন না, এভাবে কেন বলছেন? এভাবে বললে আমার খারাপ লাগবে। আমি অতটাও নই যতটা বলছেন। আমি সাধারণ কেউ। এটাই তোমার বড় গুণ, বুঝলে? আর হ্যাঁ, যদি একবার আপনি আপনি করো তবে কান টেনে ছিঁড়ে ফেলবো। তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, বলবো। এবার খুশি তো? চলো ক্যান্টিনে যাই। ওখানে গিয়ে কি করব? ক্ষুধা লাগছে, খাবো, চলো। না, তুমি যাও, আমার ক্ষুধা লাগেনি। তুমি গিয়ে খেয়ে নাও। আরে আমি একা খাবো না বলেই তো তোমাকে নিয়ে যাব বলে বললাম। দেখো, আমার ওখান থেকে খাবার মতো টাকা নাই, তাই ওখানে যাওয়ার ইচ্ছেও কখনো আসেনি। কিছু মনে করো না, তুমি যাও। আজই আমি কি বলেছি তোমার থেকে খাবো? না, তুমি আমাকে বলোনি। তাহলে আমি তো নিয়ে যাচ্ছি তোমার সাথে বসে খাবো বলে। চলো। না না, আমি খাবো না। যেদিনকে আমাকে অনেকগুলো টাকা বকশিশ দিবে, সেদিন আমার বোনের জন্য কিছু কিনে যদি টাকা থাকে তবে আমিও কিছু খাবো আর তোমাকেও বলবো। তোমার সাথে এখানে বসে খাবো আর আমার ছোট বোনটা? না না, তুমি যাও। আর আমাকে কখনো খাবার জন্য কিছু বলো না প্লিজ। জেনের চোখ দুটো চকচক করে উঠলো জলে। কপাল ছেয়ে গেল তার। আমার কথায় বুঝতে পারলো হাজার কষ্ট করলেও খাবার কিনে দিতে আর খাওয়াতে সে ব্যর্থ হবে। তাই একটা রিকোয়েস্ট করলো, ও আমার সাথে আমার বাসায় গিয়ে বোনটাকে দেখবে। অনেক রিকোয়েস্ট করলো। ওর মতো এমন একটা মেয়েকে আমি কি করে ওই নোংরা পরিবেশে নিয়ে যাব সেটাই ভাবছি। বাসা বলতে তো একটা তাঁবু, ওখানে পৌঁছাতে কয়েকটা ময়লা কারখানা পার হতে হবে। তাতে ওর সুন্দর জুতা আর পা নোংরা হয়ে যাবে। তবুও জোর করলো আমাকে। অবশ্যই সাথে নিয়ে গেলাম জেরিনকে। যেতে যেতে অনেক কথা বললো জেরিন। ওর মনটা যে একদম পরিষ্কার তার প্রতিটা কথা শুনে স্পষ্ট বুঝে গেলাম। ওকে রিক্সার গ্যারেজটা দেখালাম। তারপর ও কিছু চকলেট আর নানান জিনিস কিনে নিল। আমি সাথে বাধা দিয়ে আটকাতে পারিনি। আমার এসব পছন্দ হয় না কেন জানি। হয়তো সবাই সহানুভূতি নয়, মন থেকেই দেয়, তবুও মানতে কষ্ট হয় আমার। বস্তিতে ঢুকতেই জেরিন বলল, যাই, এখানে তুমি কি করে থাকো? তোমার বোনটা তো খুব ছোট, ওর তো অসুখ হবে। আমি জন্ম থেকে এখানে আছি, তো অভ্যাস হয়ে গেছে। তোমার তো অভ্যাস নেই, তাই খারাপ লাগছে। আর এর জন্যই তোমাকে নিষেধ করেছি। একটু পর বাঁধলো আসল ঝামেলা। ছোট চিপা নোংরা রাস্তা পানি বেঁধে আছে, তার উপর কয়েকটা ইট দেয়া, সেগুলো পাড়িয়ে পার হবার জন্য। জেন এটা দেখে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি ও কি চাচ্ছে, তাই ওকে একটু দাঁড় করালাম। তারপর কোনায় কয়েকটা মোটা কাগজের কার্টুন ছেড়ে দিলাম। কোন রকম পার হতে পারলাম ওকে নিয়ে। তারপর আমার ছোট্ট ঘরটার সামনে এলাম। বোনটা আমার একটু পাশেই খেলছিল। আমাকে দেখেই দৌড়ে এলো। ভাইয়া ভাইয়া, তুমি আতো? আসছি। দেখ, তোর সাথে কে দেখা করতে এসেছে। কে? জেনের দিকে এক পলকে তাকিয়ে আছে, দেখছে ওকে ভালো করে। কারণ এখানে তো ভালো পোশাক পরতে কাউকে আগে কখনো দেখেনি। ও খুব আগ্রহ নিয়ে দেখছে। তারপর বলল, ভাইয়া ও কে? চাচুর বাসায় টিভির যে মেয়েটা, এটা কি ও? হয়তো চাচার বাসায় টিভিতে কোনো নায়িকাকে দেখেছিল, তাই ভাবছে ও মনে হয় সে। ছোট মানুষের ভাবনা যা হয় আর কি। না রে, ওর নাম জেরিন, আমার সাথে পড়ে। এত কিছু না বুঝেও একটুকু বুঝেছে সে আমার পরিচিত। জেরিন ওর দিকে তাকিয়ে দেখছে, তারপর হাত থেকে ব্যাগগুলো নামিয়ে ওকে কোলে নিতে গেলে আমি বাধা দিলাম। ওর সুন্দর জামাটা নষ্ট হয়ে যাবে সেজন্য। কারণ বোনটা আমার মাটিতে খেলছিল, শরীরে ধুলাবালি লেগে আছে। কিন্তু জেরিন ওসবের তোয়াক্কা না করে কোলে তুলে নিল। বোনটাও আমার ওর কোলে গিয়ে একদম চুপ করে আছে, এমনিতে কারো কোলে যেতে চায় না। জেরিন বলল, তোমার নাম কি আপু? ফাতেমা। তোমার নাম কি? জেরিন। তুমি তো খুব মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর লাগে তোমার কথাগুলো। আমার ভাইয়াও বলে আমি ভালো। তুমি চকলেট খাবা? চকলেট? একটা হাসি ফুটে ওঠে ওর মুখে, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে পারমিশনের জন্য। তারপর ব্যাগ থেকে কিছু দামি চকলেট বের করে দিল জেরিন। চকলেট পেয়ে খুব খুশি ফাতেমা। জেরিন ওকে কোলে নিয়ে কয়েকটা চুমু দিল। আমিও অবাক হয়ে গেলাম। জেরিনের চোখে মুখে কোনো বিরক্তির ছাপ অবধি নেই। এতটা মিশুকো। প্রায় 30-40 মিনিট আমার বোনের সাথে সময় কাটিয়ে ওর কাছে ব্যাগগুলো বুঝিয়ে দিয়ে যখন জেরিন বের হলো, তখনও পুরোপুরি অবাক হয়ে গেছে। পুরো বস্তি সবাই আমার ঘরের সামনে জেরিনকে দেখতে জড়ো হয়ে গেছে।
কারণ সবাই অবাক, ওরকম একটা ফুটফুটে সুন্দরী মেয়ে কিনা এমন পরিবেশে এসেছে। তারপর সবাইকে পরিচয় করিয়ে দিয়ে জেরিনকে নিয়ে চলে এলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রিক্সা নিয়ে বের হয়ে জেরিনকে উঠে চললাম ওর বাসার দিকে। তারপর ওকে বললাম রিক্সা চালাতে চালাতে, আমি কখনো ভাবিনি তোমার মতো কে একজন ওখানে গিয়ে এতটা স্বস্তিতে আমার বোনের সাথে মানিয়ে নিতে পারবে। কি যে বলো তুমি, আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। তোমার বোনটা খুব মিষ্টি, একটু যত্নের অভাব, কারণ মা না থাকলে এমন যত্ন কেই বা করবে বলো। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি কিন্তু মাঝে মাঝে আসবো ওকে দেখতে। তোমার বাবা মা জানলে তোমাকে খুব বকবে। না, মোটেই না, তারা শুনলে আরো খুশি হবে। শোনো না, একটা কথা বলবো। কি কথা বলো? বলছি যে সারাদিন কত টাকা ইনকাম হয়? সব সময় তো চালাতে পারে না, তবুও মোটামুটি 250 থেকে 300 টাকা হয়, যদি রাতেও কিছু সময় চালাই। আজ বিকেলে তো ফাঁকা গেল আমার জন্য, তো আমি যদি এই টাকাটা তোমাকে দেই, তুমি রাগ করবে না তো? অবশ্যই করব, আমি তোমার থেকে টাকা কেন নিব? আরে আমার জন্যই তো হয়নি, তাই না? না না, তবুও নিব না। এখন থেকে 2 ঘন্টা চালালে যা হবে তাতেই যথেষ্ট। জেন চুপ করে থেকে আবার বলল, আচ্ছা, এভাবে কষ্ট না করে তুমি তো একটা কাজ করতে পারো। যেমন কোনো রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করলে তাতে টাকাও হবে, খাবারও হবে, আর তোমার বোনটাও তো বড় হচ্ছে, তাই না? কে দিবে এমন চাকরি? আচ্ছা, দেখি আমি কিছু করতে পারি কিনা। আর তুমি তো ভালো ছাত্র, কয়েকটা টিউশনি করালে তো আরো ভালো হবে, তাহলে এত কষ্ট করতে হতো না। চিনে না জানে না আমাকে কেউ হুট করে কি টিউশনি দিবে? তার জন্য তো রেফারেন্স টেনে কথা তুলবে, বুঝলে? আচ্ছা, তোমাকে এত কিছু ভাবতে হবে না, যা করার আমি করব। আর তোমার ফোনও নেই যে যোগাযোগ করব। দেখি কি করা যায়। এত কিছু করতে হবে না, আমি এমনিতে অনেক খুশি তোমার উপর। জেনের বাসার সামনে এসে মাথা ঘুরে গেল আমার। এত বড় অট্টালিকা, বাপরে! জামকালো ভাবে সাজানো বাড়িটা। এত বড় বাড়ির মেয়ে আজ বস্তির নোংরা পরিবেশে ছিল, সেটা জানলে তো আমাকে পিঠাবে মনে হয়। রিক্সা থেকে নেমে জেরিন একটা 500 টাকার নোট গুজে দিল আমার পকেটে। টাকাটা বের করে বললাম, আমার কাছে খুচরো নেই, তুমি খুচরো টাকা দাও। খুচরো করতে হবে না, ওটা তুমি রেখে দাও। না না, আমি নিতে পারবো না। নিতে হবে। বেশি কথা বললে সোজা বাসায় টেনে নিয়ে গিয়ে বাপিকে বলে দিব, তখন বুঝবা মজা। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। চুপচাপ ওর কথা মেনে নিলাম। ও মুচকি এসে চলে গেল, আমিও চলে এলাম। 3 দিন পর কলেজে এসে ক্লাসে ঢুকতে দেখি কেউ নেই, সব ফাঁকা। বুঝলাম না কেউ আসেনি কেন। একজন এসে বলল সবাই কমন রুমে আছে, ওখানে যেতে। আমিও গেলাম ওখানে। ভেতরে ঢুকতেই সবাই একসাথে চিল্লিয়ে বলল, হ্যাপি বার্থডে জাইন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজ আমার জন্মদিন, অথচ আমারই মনে নেই। অস্বাভাবিক কিছু নয়, কারণ গরিবের সব দিনই সমান। নুন আনতে যার পান্তা ফোরায় তার আবার জন্মদিন। তবে আশ্চর্যের ব্যাপার হলো, ওরা কি করে জানলো? তখন জেরিনে গিয়ে এসে বলল, স্যারের কাছে জানতে পারলাম আজ তোমার জন্মদিন, তাই সবাই মিলে তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। খুশি হয়েছো? খুশির থেকে অবাকটা বেশি হয়েছি। অবাক হওয়ার কিছুই নেই, তুমি আমাদের সবার বন্ধু, এতটুকু তো করতেই পারি। কিন্তু এটা ভেবো না যে সারপ্রাইজটা শুধু এতটুকুই, তোমার জন্মদিনের গিফটও আছে। মানে? আমরা সবাই মিলে তোমার জন্য কিছু গিফট কিনেছি। কি গিফট? জেরিন সহ সবাই এসে বড় একটা বক্স ধরিয়ে দিল, মোটামুটি ভারী। ভিতরে কি আছে বুঝতে পারছি না। তারপর কেক কাটার পালা। জেন আমার হাত ধরে কেক কাটতে শুরু করলো। দ্বিতীয়বার জেনের হাতের ছোঁয়া পেলাম। একটা অজানা ভালো লাগা অনুভূতি বিদ্যুতের গতিতে সমস্ত শরীরে বয়ে গেল। হাতটা সত্যি খুব নরম ছিল। সবাই মিলে আমার জন্মদিনটা এভাবে আয়োজন করে এত মজা করে করবে, এটা আমার কাছে স্বপ্ন ছাড়া কিছু নয়। তবুও তা বাস্তবে রূপ নিল। তারপর কলেজ শেষে জেন আমার সামনে এসে বলল, এই যে মিস্টার, বলো। সবার গিফট নিলে আমার গিফট নিলে না? সবাই মিলে তো দিলে, আর কি? সেটা সবার পক্ষ থেকে, কিন্তু আমি পার্সোনাল ভাবে দিব তো। কি দিবা আবার? তোমার জন্য খুব সামান্য একটা গিফট, এটা নাও। এটা তো মোবাইল, এটা নিয়ে আমি কি করব? তোমার সাথে যোগাযোগ করার জন্য বুদ্ধুরাম। কিন্তু কোনো কিন্তু না, একদম বেশি বুঝবা না। যা বলছি চুপচাপ মেনে নাও। রাতে বাসায় এসে ফাতেমাকে সামনে বসিয়ে গিফট বক্সটা খুললাম। ফাতেমা ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। বক্সটা খোলার পর আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম। কয়েকটা শার্ট প্যান্ট গেঞ্জি আমার জন্য এবং ফাতেমার জন্য।
কিছু খাবারের প্যাকেটও আছে। আমার বুঝতে অসুবিধা হলো না এসব জেরিনের কাজ, কারণ সবগুলো পারফেক্ট সাইজের। নতুন জামা পেয়ে ফাতেমা খুব খুশি হলো। সে আমাকে জিজ্ঞেস না করে পড়লো না। ভাইয়া কালকে ঈদ, এত নতুন জামা কে দিল? না রে বোন, আমার কিছু বন্ধু দিয়েছে। সেদিন যে আপুটা এসেছিল ও দিয়েছে। খুব ভালো জামা, আমাকেও পরিয়ে দাও না ভাইয়া। ফাতেমাকে একটা জামা পরিয়ে দিলাম। ও খুশিতে নাচছে। কখনো এমন জামা তো পরেনি, তাই খুশির সীমাটা একটু বেশি। সব গিফটগুলো গুজিয়ে রাখছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। হ্যালো। কি মিস্টার, কি করা হচ্ছে শুনি? গিফটগুলো দেখছিলাম আর ফাতেমাকে জামা পরিয়ে দিলাম। পছন্দ হয়েছে সব? ফাতেমা খুব খুশি হয়েছে, কিন্তু কিন্তু কি? আমার জন্য এত কিছু কেন করলে? কেন, এর উত্তর হয়তো জেরিনের নিজেরও জানা নেই। কেন করছে এসব? হয়তো বন্ধুত্ব, নয়তো তার চেয়েও বেশি কিছু, অথবা সহানুভূতি, নতুবা অন্য কিছু। কোনোটাই ঠিক করে বলতে পারে না। এভাবে কাটতে থাকে কিছুদিন। জেনের সাথে আমার ঘনিষ্ঠতা দিন দিন বাড়তেই থাকে। তবে আমি তাকে খুব ভালো একটা বন্ধু ভাবতে শুরু করলাম, কারণ কোনো কিছুর বিনিময় বা পাবার আশা নিয়ে সে আমার জন্য এত কিছু করছে না। ওর মন মানসিকতা সম্পর্কে যতই জানছি ততই অবাক হচ্ছি। আসলে দুনিয়া এখনো ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা এখনো সুন্দর। কয়েকদিন পর মাহিম স্যার আমাকে ডেকে পাঠালেন। শোনো জাইন, জি স্যার। টিউশনি করাতে পারবে না? সেটা তো পারবো, কিন্তু স্যার আমার কাছে কে দিবে টিউশনি করাতে? আমার এক পরিচিত অভিভাবক আছেন, ওনার ছোট দুটো বাচ্চা আছে। ছোটটা 4th শ্রেণীর আর বড়টা হয়তো একটু বড় হবে। ওদের জন্য ভালো একটা টিচার খুঁজতে কাল আমাকে জানিয়েছিল। বেশ ভালো পারিশ্রমিকও দিবে। তখন তোমার কথা মনে পড়লো। এখানে টিউশনি করালে তোমার হয়তো আর রিক্সা চালানো লাগবে না, এমনকি খুব ভালো করে চলতে পারবে। তারপর আরো 2-1টা টিউশনি তখন নিজে জোগাড় করতে পারবে। আমি ঠিকানা লিখে দিচ্ছি, তুমি আজই বিকেলে ওখানে যাবে। আর আমি ওনাকে কল করে জানিয়ে দেবো, কেমন? ধন্যবাদ স্যার, চিরকৃতজ্ঞ থাকবো। তোমার জন্য কিছু একটা করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আচ্ছা এসো, আর আমাকে জানিও। আচ্ছা স্যার। কলেজ থেকে বের হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে এগিয়ে যাচ্ছি। ফাতেমাকে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর বের হই ঠিকানা মতো। বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, কাউকে দেখতে পাচ্ছি না। দারোয়ানও মনে হয় নেই। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎ রিক্সা থেকে এসে দাঁড়ালো বাসার সামনে। আমি পিছনে ঘুরে তাকাতেই অবাক হয়ে গেলাম। জেরিন এখানে কি করছে? জেরিন রিক্সা থেকে নেমে আমাকে দেখে ও অবাক হয়ে গেছে। জাইন, তুমি এখানে কি করছো? আমি তো এসেছিলাম ওই বাসায় নাকি একজন টিউটর লাগবে, মাহিম স্যার বলে পাঠালো, তাই আসছি। কিন্তু তুমি এখানে কি করছো? জেন আমার কথা শুনে মুচকি হাসি আসছে চুপ করে। তারপর বলল, চলো ভেতরে যাই। ততক্ষণে দারোয়ান এসে গেট খুলে দিয়ে জেনকে আপামনি বলে সালাম দিল। বুঝলাম পরিচিত, কিন্তু এবারের সাথে তার সম্পর্ক কি সেটা মিলাতে পারছি না। ভেতরে গিয়ে একজন মধ্যবয়সী লোক এলেন। সাথে সাথে জেন তাকে ইশারা দিল, কিন্তু আমি তার ইশারা দেখেও বুঝলাম না। আমাকে সোফায় বসতে দিল। জেন সে লোককে রুমে নিয়ে গেল। কিছু সময় পর লোকটা এসে বলল, তুমি তাহলে যাইন? জি। মাহিম স্যারকে বলেছিলাম একটা ভালো ছেলে দরকার। আসলে আমার দুটো মেয়ে, বড় মেয়ে ক্লাস 8-এ আর ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে। তো তুমি পারবে তো ওদেরকে পড়াতে? জি, আমার কোনো সমস্যা হবে না। সপ্তাহে কতদিন পড়তে হবে? তুমি যদি 3-4 দিন পারো বা 6 দিন পারো, সেভাবেই তোমার পারিশ্রমিক পাবে। এসব নিয়ে ভাবতে হবে না, মাহিম স্যার আমাকে বলেছে সব। আচ্ছা, আমি 6 দিন পারবো। কখন পড়াতে হবে? বিকেলে এসে পড়াবে। আচ্ছা তাহলে আজ তোমার স্টুডেন্টের সাথে পরিচিত হয়ে যাও, কাল থেকে পড়ানো শুরু করো, কেমন? আচ্ছা ঠিক আছে। উনি ভেতরে চলে গেলেন। আমি বসে আছি আর ভাবছি জেরিন কেন এখানে, আর এই লোকটার কি হয়। তারপর জেরিন সহ আমার স্টুডেন্টরা এলো। জেরিন ওদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। কিছু কথাবার্তা বলে আমি বিদায় নিয়ে চলে এলাম। কাল থেকে নতুন একটা অধ্যায় শুরু হবে আমার। রাতে জেরিন কল দিল। মাস্টার সাহেব, কি করছেন? ভাবনায় ডুবেছিলাম। কিসের তো ভাবনা এখন? কাল থেকে পড়াবে আর তোমাকে কষ্ট করতে হবে না। কিন্তু তুমি ওখানে কি করছিলে? ওদের সাথে তোমার সম্পর্ক কি? ও আচ্ছা, তোমাকে তো বলা হয়নি। যাদেরকে তুমি পড়াবে ওরা আমার কাজিন, খালাতো বোন হয় আমার। খালুকে আমি বলে দিছি তোমার কথা, বুঝলে হাদারাম? ও তাই বলো। আর হ্যাঁ,
দুজনকে পড়ানোর জন্য তোমাকে 8,000 টাকা দিবে। ঈদের সময় বোনাসও পাবে, টেনশন করো না। আমার খালু খুব ভালো মানুষ, আর বন্ধুটাও মিশুক আছে। ই আল্লাহ, এত টাকা কেন? এত টাকা দিয়ে আমি কি করব? ই আল্লাহ, এত টাকা কেন? এত টাকা দিয়ে আমি কি করব? আগামীকাল টিউশনি এমনি ভালো করে পড়ালে ভালো টাকা পাবে। আর হ্যাঁ, পরশু শুক্রবার বিকেলে ঘুরতে যাব, ফাতেমাকেও নিয়ে আসবে। কোথায় যাবে? যেখানে মন চায় সেখানে। এত প্রশ্ন কেন করো? নাক ফাটিয়ে দিব কিন্তু। আচ্ছা, আর প্রশ্ন করব না। এখন কি খাবে? আলু ভর্তা করেছি আর ডাল। আচ্ছা, খেয়ে ঘুমিয়ে যাও, কাল সকালে ক্লাসে দেখা হবে। আচ্ছা, তুমিও ঘুমিয়ে যাও খেয়ে। একটা কথা বলবো জাইন? বলো। আমি না, থাক, পরে কখনো বলবো। কি কথা বলো না? না, উপযুক্ত সময় এলে তখন বলবো। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। শুক্রবার বিকেলে জেনুর গাড়ি নিয়ে সোজা আমার বস্তির সামনে এলো। তারপর কল দিয়ে ফাতেমাকে নিয়ে আসতে বলল। ফাতেমা খুব খুশি হয়ে নতুন জামা পরে আমার হাত ধরে আসছে। আমি জেনের সামনে নতুন জামা পরে একটু লজ্জাবোধ করছি। পুরনো জামা পরার মাঝে কেন জানি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। কিন্তু আমার পুরনো জামা তো লোক সমাজে চলে না। জেন আমার দিকে অপলকে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে তোমাকে জাইন। আর ফাতেমা কত কিউট একটা মেয়ে, এখন বোঝা যাচ্ছে। সবই তো তোমার জন্যই হয়েছে। চির কৃতজ্ঞ থাকবো আমরা দুজন তোমার কাছে। প্লিজ জাইন, এভাবে বলো না। ফাতেমাকে আমার কোলে দাও। জেন ফাতেমাকে কোলে তুলে চুমু খাচ্ছে, কিন্তু ওর দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে। ওর চোখে আজ কেমন যেন অন্য কিছু দেখতে পাচ্ছি, কিন্তু সে চোখের ভাষা হয়তো আমার বোধগম্যের বাইরে। ফাতেমা জেনকে চুমু দিল, তারপর গাড়িতে উঠে বসলাম। জেরিন আর আমার মাঝে ফাতেমা বসে আছে। ফাতেমার ঘাড়ের উপর দিয়ে একটা হাত রেখেছে জেরিন। একটু পর ফাতেমাকে কোলের উপর বসে জেরিন সরে এসে বসলো আমার খুব পাশে। জেনুর হাতটা আমার হাতের উপর রেখে সামনে তাকিয়ে রইল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওর দিকে তাকিয়ে আছি। একটু পর জেরিন আমার দিকে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখো আমাকে? মতলব কি তোমার? এখনো তাকিয়ে আছো কেন? আর এটা কি, আমার হাত ধরলে কেন? আমি কখন হাত ধরলাম? যাই, এটা কিন্তু একদম ঠিক না। আমি জেনের এমন কথা শুনে আকাশ থেকে পড়ে মাটিতে তলিয়ে যাচ্ছি। কি বলবো কিছু বুঝতে পারছি না। ওর এক্সপ্রেশনটা খুব রুড হয়ে আছে। ও কি মজা করে বলছে না সত্যি রেগে আছে তা বোঝা মুশকিল। বাধ্য হয়ে ওর হাতটা ধরলাম। সাথে সাথে জেন অন্যদিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি অবুঝ বাচ্চার মতো ওর হাতটা শক্ত করে ধরে থাকলাম। জেনের হঠাৎ এমন রেগে যাওয়া, পরক্ষণে হাসি দেওয়ার কোনো মানেই খুঁজে পেলাম না। হয়তো আমার মতো ছেলেরা সব না খোঁজে ভালো, কারণ বাস্তব জীবন অনেক কঠিন। ঘোরাঘুরি শেষে জেন আমাকে বলল, না, জানি একটা কথা বলবো, কিন্তু তুমি কিভাবে নিবে জানি না। কি কথা শুনি আগে? বলছি যে ফাতেমা তো বড় হচ্ছে, ওর দেখাশোনার জন্য একজনকে খুব দরকার। এই বয়সে ওকে সুন্দর করে গড়ে তোলাটা খুব জরুরি। মানে তুমি কি আমাকে বিয়ে করার কথা বলছো নাকি? আরে না ধুর, বিয়ে করার কথা বলবো কেন? বলছি যে ফাতেমাকে যদি আমার বাসায় নিয়ে যাই, ও আমার কাছে থাকবে, ওর কোনো সমস্যা হবে না কখনো। পাগল হয়ে গেছো নাকি তুমি? তোমার বাবা মা শুনলে কখনো রাজি হবে না। দেখো, আজ অব্দি তুমি যা করেছো তার ঋণ শোধ করতে পারবো কিনা জানি না। আমাকে আর ঋণী করো না। যাই, ঋণের কথা কেন বলছো? একটা কথা মনে রেখো, আমি যাই করেছি তোমার জন্য করিনি, সব আমার নিজের জন্য করেছি। নিজের জন্য মানে? কিছু না, এটাই ফাইনাল। আমি আজই আব্বুর সাথে কথা বলবো। এখন চলো, বাসায় রেখে আসি তোমাকে। আচ্ছা, ফাতেমা তোমার কাছে গেলে আমি একা হয়ে যাব, তো ওকে ছাড়া থাকবো কি করে? বিয়ে করে বউ নিয়ে থাকো। চলো এখন। মানে জেনে কিছু কিছু কথা আমার বোঝার সাধ্য নেই, তবে ওর সহসল মনটা যখন হঠাৎই রেগে আগুন হয়ে যায় তখন খুব মিষ্টি লাগে। দিন দিন কেন যেন সবকিছু ভালো লাগে। আগে কখনো কারো প্রতি এতটা আকর্ষণ হতো না, এখন কেন হচ্ছে সেটাও জানি না। জেন আমাদের এগিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। রাত ওর বাবা এলে, বাপি, ও বাপি, কফি খাবে? আমি বানিয়ে আনি। বাইরে থেকে তো খেয়ে এসেছি, সেটা তো বড় কথা নয়। আমার পাগলি মেয়েটার কিছু একটা প্রয়োজন, সেটা কি জলদি বলে ফেলো তো মামনি। না মানে এমনি কিছু না তো।
জানি জানি, সামান্য কিছু হলে আমার মেয়ে সরাসরি বলে, কিন্তু নিশ্চয়ই দামি কিছু লাগবে, তাই এত বাহানা। কি বলে আমি বাহানা করি? না না মামুনি, কে বলে এসব? তুমি বলো কি লাগবে। আমার একটা বন্ধু আছে, নাম জাইন। ও এতিম, একটা পিচ্চি বোন আছে ওর। এখন আমি চাই ফাতেমাকে আমার বাসায় রেখে ভরণ পোষণের দায়িত্ব নিতে। ও আচ্ছা, এই ব্যাপার। বাপি, তোমার তো টাকা পয়সার অভাব নেই, ইচ্ছে করলে 10টা পরিবার স্বাবলম্বী করতে পারবে। প্লিজ বাপি, ওই ছোট মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে না হয় রাজি হয়ে যাও। আমার তো ছোট কোনো ভাই বোনও নেই, ওকে আমার ছোট বোনের মতো মানুষ করব। বলো না বাপি। তোমার মন মানসিকতা একদম তোমার মায়ের মতন হয়েছে। তুমি যা করছো তার জন্য আমার মনটা খুবই আর গর্ব হচ্ছে। তুমি যা করছো তার জন্য আমার মনটা খুব খুশি আর গর্ব হচ্ছে, কিন্তু এখন যা বললে তার জন্য আমি বেশি খুশি মামনি। তুমি ওকে নিয়ে এসো। আমার এত বড় বাড়িতে কোনো মানুষ নেই। তোমার আম্মু চাইতো তোমার আরেকটা ভাই বোন আসুক, কিন্তু তোমার জন্মের সময় অপারেশন করতে গিয়ে সে সুযোগটাও হারিয়ে গেছে। আমার কোনো সমস্যা নেই, তুমি কালকে ওদেরকে আসতে বলো, আমি সন্ধ্যায় বাসায় থাকবো। আমার লক্ষ্মী বাপিটা। জেন সবকিছু ঠিক করে আমাকে কল করে জানালো। সবকিছু কেমন জানি স্বপ্নের মতো লাগছে। অন্তত আমার বোনের কথা ভেবে সব মেনে নিলাম। আজ বাবা মা বেঁচে থাকলে হয়তো বোনটাকে আমার থেকে দূরে রাখতে হতো না। মায়ের শেষ কথাগুলো আজ খুব মনে পড়ছে। মরার আগে 13 দিন খুব অসুস্থ ছিল মা, বিছানা থেকে উঠতে পারেনি। কি এক অসুখ হলো বলতে পারি না। কত ডাক্তারের কাছে গেলাম, কেউ ভালো করে বলতে পারলো না। তখন যদি আমার টাকা থাকতো, হয়তো ভালো চিকিৎসা পেলে আমার জন্মদাত্রী মা আজ বেঁচে থাকতো। শুধু মরার আগে বলল, জাইন রে, তোর বাজানের কাছে যাওয়ানোর সময় হয়ে গেছে রে বাপ। তোর বোনটারে দেহা রাখিস আর আমারই ক্ষমা কইরা দিস। মায়ের হাতটা ধরেছিলাম। তখন মায়ের মুখ থেকে অনেক রক্তস্রোত বয়ে যাচ্ছিল। হয়তো আমার শেষ কথাটা মা শুনতে পারেনি। বোটা তখন কিছুই বুঝতো না। কয়েক মাস বয়স তখন ওর, বুকের দুধও খেত। কতটা কষ্ট করেছি ওর জন্য সেটা আমি জানি। আর জেনের ওসিলায় যদি ওর ভবিষ্যৎ ভালো হয় তবে আমি অনেক খুশি। ফাতেমাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেলাম। ততক্ষণে আমার দু চোখ চেপে অশ্রুবন্যা রয়ে গেছে। পরদিন সকালে ক্লাসে গিয়ে জেরিনকে খুঁজছি। কোথায় গেল জেরিন? কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলতে পারে না। হঠাৎ তখন জেরিনের ফোন এলো। হ্যালো মিস্টার, কোথায় আপনি? ক্লাসে নাকি? তোমাকে খুঁজছি, কোথায় তুমি? এই তো আসছি, একটু কাজ ছিল। আজ ক্লাস করব না, তুমি বের হও ক্লাস থেকে, কাজ আছে। কি কাজ যার জন্য ক্লাস বাদ দিতে হবে? বের হলেই বুঝবে। আচ্ছা, গেটের সামনে থাকছি, এসো তুমি। ওকে। টেনশন নিয়ে বাইরে গেলাম। কি জানি আবার কোন ফোন দিয়ে আসছে মেয়েটা। একটু পর গাড়ি থেকে নামলো জেরিন। সুন্দর একটা কালো জামা পরেছে আজ। ফর্সা টুকটুকে শরীর, কালো জামায় খুব সুন্দরই লাগছে জেরিনকে। না, এইভাবে তাকানো যাবে না। জেন বুঝতে পারলে খারাপ ভাববে আমাকে। কি ব্যাপার, এত সাজুগুজু করে কই যাবে? দেখো, আমি একটুও সাজুগুজু করি না, যা দেখছো সবটাই ন্যাচারাল। সেটা তো আমিও জানি। যাই হোক, এখন বলো কি কাজ? ফাতেমাকে নিতে হবে তো, ওর জন্য অনেক শপিং করতে হবে। চলো, সময় কম। মানে কিছু না, তুমি আসবে নাকি থাকবে? আচ্ছা চলো। একটা শপিং মল থেকে ফাতেমার জন্য যাবতীয় সবকিছু কিনে নিল জেরিন। আমি অবাক হয়ে শুধু দেখছি। এসব জিনিসপত্র আমি আগে কখনো দেখিনি। কত সব বাহারি জামা, কসমেটিক্স আরো নানান ধরনের খেলনাপাতি। অবশেষে কেনাকাটা শেষ করে ফাতেমাকে নিয়ে চলে গেল জেরিন। আমিও সাথে গেলাম। বাড়ির ভেতরে ঢুকে মাথা ঘুরতে লাগলো আমার। এত সুন্দর বাড়ি শুধু টিভিতেই দেখছি এতদিন। কত সব সাজানো দামি আসবাবপত্র। জেনুর আম্মুকে ডেকে আমার সাথে কথা বলতে রেখে ফাতেমাকে নিয়ে গেল গোসল করাতে। আন্টি বলল, বাবা, তোমার সবকিছু শুনে খুব খারাপ লেগেছিল। বাবা মাকে এত অল্প বয়সে হারিয়ে যে পরিশ্রম করে বোনকে বড় করলে, তা সত্যি সবাই পারে না। আজ থেকে তুমি আর এতিম নও। তোমার এক মা চলে গেছে, তাতে কি, আরেক মা তো বেঁচে আছে। আমাকে আন্টি না ডেকে মা বলেই ডেকো। আমি আর নিজেকে সামলাতে পারিনি। হাউমাউ করে কেঁদে ফেললাম আন্টিকে জড়িয়ে ধরে। আন্টি আমাকে সান্ত্বনা দিচ্ছেন ঠিক মায়ের মমতার মতোই।
এতদিন খা খা করা বুকটা মায়ের শূন্যতে যে আর্তনাদের ঝংকার বাস্তব, তা আজ হয়তো অনেকটাই থেমে গেছে। আমার ভাবতে কষ্ট হচ্ছে, এত ধনী পরিবারের মানুষ তারা এতটা ভালো মনের হতে পারে। সবাই খারাপ হবে এমন সবসময় হয় না। আপন করে নিতে পারা মানুষ খুব কমই আছে। নয়তো টাকার অহংকারে নিজের পরিচয়ে আকাশচুম্বী ভাবা মানুষের অভাব নেই সমাজে। আজ অনেক স্নেহ পেলাম, আর বুঝতে অসুবিধা বাকি নেই আমার ছোট বোনটা এখানে কতটা ভালো থাকবে। একটু পর জেরিন ফাতেমাকে নিয়ে এলো। দেখো না আম্মু, ফাতেমাকে কত কিউট লাগছে। ঠিক মতো যত্ন না নিলে যা হয়। এখন থেকে 1 মাস পর ওকে চেনাই যাবে না। আজ আমার ছোট বোনের অভাব পূরণ হলো। এখন থেকে তুই আপুর কাছে থাকবি। ফাতেমাকে রেখে আমি গেলাম টিউশনি করাতে। আজ প্রথম দিন। শুরুটা ভালো হয়েছে। দুজনই ভালো ছাত্রী, অল্পতেই বুঝতে পারে মনে হচ্ছে। তবে দুষ্টুও কম নয়। টিউশনি শেষ করে জেরিনের বাবার সাথে কথা বলবো বলে ওদের বাসায় যাচ্ছি। এমন সময় রাস্তায় দাঁড়িয়ে গেলাম। দুটো লোক একটা বৃদ্ধ রিক্সাওয়ালার সাথে খুব বাজেভাবে কথা বলছে। ব্যাপারটা আমার ভালো লাগলো না। এগিয়ে গেলাম। কি হয়েছে সেটা জানার জন্য বৃদ্ধ কাকাকে জিজ্ঞেস করলাম। তিনি যা বললেন তা ছিল এমন, ওই 2 লোক একটা রেস্টুরেন্টের সামনে থেকে এই রিক্সায় উঠে। তাদের মধ্যে যে কথা হচ্ছিল তা ছিল এমন। কত টাকা টিপস দিলি তুই? 100 টাকা। এত টাকা টিপস দিয়ে লাভটা কি? 20 টাকা দিলেও তো হতো। বলদ, ওখানে 20 টাকা চিপস দিলে মানসম্মত থাকতো। চক্ষু লজ্জা বলে তো কিছু একটা আছে নাকি? আর আমার কি টাকা পয়সার অভাব আছে যে 100 টাকা দিলে কমে যাবে? ভালোই, আজকাল টাকা তোর বেশি হয়ে গেছে। এরকম টাকার গরম দেখিয়ে লোকটি আরো কিছু কথা বলেছে। তারপর বৃদ্ধ লোকটি তাদেরকে নামিয়ে 20 টাকা রিক্সা ভাড়া নেবার পর তাদেরকে রিকোয়েস্ট করে বলল, স্যার, আমার মেয়েটার অবস্থা খুব খারাপ। ভালো ডাক্তার দেখাতে টাকা দরকার। ওষুধ কেনার মতো টাকা জোগাড় করতে পারিনি। যদি 10 টাকার বেশি দিতেন তাহলে উপকারিত হতো। এই সামান্য কথায় লোকটি নাকি খেপছেন। তার ভাষ্য ছিল এমন, শালা ভিক্ষুকের জাত, যত সব মিথ্যা কথা বলে টাকা আদায় ধান্দা শুরু করছিস। আমার কি টাকা সস্তা হয়ে গেছে নাকি? ভাড়া বেশি চাস কেন? এসব ছাড়াও আরো কিছু কথা বলেছে যা ছিল অপমানজনক। বৃদ্ধ লোকটি পুনরায় তাকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এমন সময় আমি ওখানে উপস্থিত হয়েছি। সবটা শোনার পর ওই অহংকারী লোকটাকে বললাম, আপনার বাবার বয়সী লোকের সাথে কেমন আচরণ করলেন এটা? উনি তো বেশি ভাড়া নেননি। উনি আপনাকে রিকোয়েস্ট করেছে। আপনার সামর্থ্য থাকলে দিতেন, না হলে দিতেন না। কিন্তু এমন ছোট লোকের মতো ব্যবহার করে নিজেকে পরিচয় করে দিলেন। আপনি আসলে জাত ছোট লোক। এই তুই কে রে? আমাকে ছোট লোক বললি? চিনিস আমাকে? আমি কে? তোর মতো ছোট লোককে চেনার কোনো দরকার নেই। তোকে আপনি করে সম্মান দিয়ে বলেছিলাম, কিন্তু তুই সেটার যোগ্য না। সম্মান দিতে জানলে এমন বয়সী লোকের সাথে এমন খারাপ ব্যবহার করতি না। তুই আমাকে চিনে রাখ, আমি ওনার মতো একজন রিক্সাওয়ালা, আর বস্তিতে নোংরা পরিবেশে বড় হয়েছি। আগে পিছে কেউ নাই আমার, তাই কাউকে ভয় করে চলি না। কিন্তু মানি, লোককে সম্মান করি। তোর মতো টাকা বিলে সম্মান কিনি না। উল্লবনে 100 টাকা টিপস দিতে পারিস, কিন্তু কারো চিকিৎসার জন্য 10 টাকা দিতে গেলে তোর টাকা সস্তা হয়ে যায়, তাই না? How dare you to talking like rubbish with me? So nothing, of course. He can be smart if he speak 2 or 4 English. Conscience education does not boast of real papers certificates. I can speak English like you. I can speak English like you too. Do not behave badly with any labor in the future. In you have a human baby. Get lost from here. বৃদ্ধ লোকটিকে আমার পকেট থেকে খুচরা 12 টাকা হাতে দিয়ে বললাম, আমি আপনারই মতো একজন। আমার সামর্থ্য ছিল এতটুকুই। যদি কখন আবার দেখা হয় তখন পারলে না আরো কিছু দিব। আর ওনাদের কথায় মন খারাপ করবেন না। ওরা মানুষের মুখোশে পশুর মতো। বৃদ্ধ লোকটি চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন। আমিও চলে এলাম জেরিনের বাসায়। ভেতরে ওর বাবা বসে আছে, ফাতেমার সাথে কথা বলছে। দেখলাম সবাই খুব খুশি ওকে নিয়ে। আমারও ভালো লাগলো। তারপর আঙ্কেলের সাথে কথা বলে বিদায় নিতে যাব, তখনই আন্টি বললেন, রাতে না খেয়ে কই যাবা বাবা? বাসায় গিয়ে খেয়ে নিব। থাক, আর কষ্ট করে রান্না করতে হবে না। আজ আমাদের সাথেই খাবে। এসো জলদি।
এরপর জেইনের ইশারায় ওর রুমের দিকে গেলাম। খুব চমৎকার ভাবে সাজানো রুমটা, চোখগুলোর বড় বড় করে চারপাশটা দেখছিলাম। জেইন আমাকে বসতে বললো, আমি মেঝেতে বসে পড়লাম দেখে প্রচন্ড রেগে আগুন হয়ে গেছে। নিচে বসতে বলেছি আমি? তাহলে কোথায় বসবো? কেন, এত সুন্দর করে বিছানা পাতা, সেটা চোখে পড়লো না? না না, ওটা তো তোমার বসার জায়গা, আর কত পরিষ্কার, ওখানে বসলে তো ওটা নোংরা হয়ে যাবে, তাই বসিনি। আর এখানেই ঠিক আছে, তো আমার কোনো সমস্যা নাই। এতদিনে এই চিনলে আমাকে? মানে? ওখান থেকে উঠে এখানে এসে বসো। কিন্তু আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আচ্ছা বসতি। জেনের রাগকে আমি খুব ভয় পাই, না চাইতে আমার জন্য অনেক করেছে। ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও জেনের চোখে তাকাতে এখনো সাহস হয়নি আমার। অজানা ভয় আর কিছু লজ্জা কাজ করে আমার চরম ভাবে। যাই, আমার কিছু কথা আছে তোমার সাথে। সে তো জানি, কবে থেকেই তো শুনছি। আজ বলতে চাই। তো বলো। আমি জানি না তুমি কিভাবে নেবে এ ব্যাপারটা, তবে আমি অনেক ভেবে দেখলাম। আচ্ছা, ব্যাপারটা কি আসলেই তো বুঝতে পারছি না। বাংলাতে বলতে লজ্জা করেন। আচ্ছা, ইংলিশে বলো তাহলে। I think I'm in love with you. I spent every moment thinking of you. In everything I found you. I want you to be lonely. I want to laugh with you as your laughter and tears are mixed. I want you to have me. I love you so much, জাইন। জাইন, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। আমার প্রতিটা মুহূর্ত কাটে তোমাকে ভেবে। সব কিছুতে আমি তোমাকে খুঁজে পাই। তোমার একাকিত্বটাকে আমার করে নিতে চাই। তোমার হাসি আর কান্নাতে মিশে গিয়ে আমিও তোমার সাথে হাসতে চাই, কাঁদতে চাই। তোমাকে আমার করে নিতে চাই। খুব ভালোবাসি তোমাকে। জেরিন, কি বলছো এসব পাগলের মতো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার জন্য। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, জাইন। কোথায় তুমি আর কোথায় আমি, একবার ভেবে দেখছো? কিভাবে তুমি ভাবো এসব? তুমিও মানুষ, আমিও মানুষ, এতে সমস্যাটা কোথায়, জাইন? এটা নিছক একটা ভালো লাগা, এছাড়া কিছু নয়। আর যদি ভালো লাগা থেকে ভালোবাসা হয়েও থাকে, তবে কঠিন বাস্তবতার কাছে হাতকড়া পরিয়ে দিবে তোমারই পরিবার। হ্যাঁ, এটা সত্যি। আর সবসময় আমি তোমার এবং তোমার পরিবারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি। তোমরা যা করেছো আমার জন্য তুলনা হয় না। আমার বোনটার ভবিষ্যতের জন্য তাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, তাকে নোংরা বস্তি থেকে তুলে এনে আমার জন্য এর বেশি আর কিছু চাওয়ার নেই। সেদিন বলেছিলাম আমি যা করছি সেটা তোমার জন্য নয়, বরং আমার জন্য, আমাদের জন্য। তোমার মাঝে একটা আগুন আছে, আমি সেই আগুনকে তোমার দারিদ্রতার বিরুদ্ধে জ্বালিয়ে তোমাকে আমি তোমার গন্তব্যে পৌঁছে দিতে চাই, জাইন। আমি জানি ভবিষ্যতে তুমি অনেক বড় হবে, আর সেদিন আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি সবার কাছে মাথা উঁচু করে গর্ব করে বলতে পারবো আমার জাইন একজন প্রতিষ্ঠিত। জেন, এত স্বপ্ন দেখার সাহস আমার নেই। অতি সাধারণের চেয়েও কম আমি। 3 বেলা খেতে পারলেই রাতে শান্তিতে ঘুমাতে পারি। তুমি আমাকে এসব অবাস্তব ধারণা দিয়ে নিত্যকার অভ্যাসটাকে বদলে দিও না। তবে এতটুকু বলতে পারি, যদি কপালে থাকে তবে একদিন হবে, না হলে বাস্তবতাকে মেনে নিও। জেন আমার কথায় গভীরভাবে বুঝতে পেরে চুপ করে মেনে নিল, আর কিছু বলল না। আমি খেয়ে আমার কুড়ে করে ফিরে ভাবছি, আমি কে, কি আছে আমার? কিসের টানে রাজপ্রাসাদের রাজকন্যা একজন দিনমজুরের ঘরে আসতে চায়? এটা কি কোনো মানুষের সূচনা, নাকি সত্যি ভালোবাসা? জানি না কেন আমার সাথে এমন হচ্ছে। ভালোই তো ছিলাম এতদিন, কোনো পিছুটান ছিল না। আজ কেন এতটা ভাবাচ্ছে এসব বিষয় আমাকে? ভাবতে চাই না আমি। আমার বোনটাকে মানুষের মতো মানুষ করতে চাই। আমার জীবনে ওই সব বেশ কিছুদিন কেটে যায় এভাবে। বোন ফাতেমা এখন বেশ আনন্দ রাজকীয় ভাবে বড় হচ্ছে। ওকে দেখলে এখন বোঝাই যায় না কোথা থেকে উঠে এসেছে। একজন সন্তানের জন্য তার পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা এখান থেকে বোঝা যায়। আর সে এত বড় পরিবারের একজন হয়ে বড় না হলেও একজন মায়ের কাছে তার সন্তানের সব থেকে বড় পাওয়াটা থেকে যায়। আমি কি পেয়েছি না পেয়েছি সেটা বড় নয়, আমার বোনটা যেন সবকিছু পেয়ে বড় হয় এটাই আমার জন্য অনেক। তাই ওই পরিবারের জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত।
এদিকে টিউশনি করিয়ে আমার দিব্যি কেটে যাচ্ছে। এখন রিক্সা চালিয়ে পেট ভরতে হয় না। তবে ইদানিং জেনের সাথে বেশি দেখা হচ্ছে অকল্পনীয় ভাবে। যেখানে আমি সেখানে জেন উপস্থিত হয়। এতটা ফলো করতে শুরু করেছে, মনে হয় একজন গোয়েন্দাও তার আসামিদের এতটা নজরদারি করে না, যথেষ্ট কেয়ার করে। কিন্তু আমি সবসময় তার পরিবারের কথা ভেবে দূরে থাকার চেষ্টা করি। কখনো আঙ্কেল আন্টি জানতে পারলে আমার উপর থেকে তাদের বিশ্বাসটা উঠে যাবে। সবকিছুর ভোগান্তি না আমার বোনের উপর পড়ে, সে ভয়টাই বেশি পাই আমি। তবে আঙ্কেল আন্টি জানে যে না আমার সঙ্গে বেশি মিশে, তবু কেন জানি না ওকে বকাচকা করে না। একদিন আমার জীবনে একটা আতঙ্কিত ঘটনা ঘটে গেল, যার জন্য না আমার কোনো ইচ্ছে ছিল না কোনো কল্পনা করেছি। বোনকে দেখতে গেলাম জেরিনের বাসায়। আন্টি কিচেনে ছিল বলে আসেনি, আমাকে বলেছিল জেরিনের ঘরে গিয়ে বসতে। আসলে ফাতেমা জেরিনের সাথেই থাকে, তাই ওই রুমে গিয়ে বসি। কিন্তু ফাতেমা তখন ছাদে ছিল। এদিকে আমি রুমে আসি, সেটা ওয়াশরুমে থাকা জেরিন জানতো না, আর আমিও তাকে না জানিয়ে আসি। সবতে কোনো মেয়ে একাকি থাকলে নিজের রুমে খুব একটা কাপড় ঠিক করে চলে না। সে স্বাভাবিকতার জের ধরে তোয়ালে পেঁচে গোসল করে বের হলো। ওর হালকা ভেজা ধবধবে ফর্সা শরীরের নীল সবুজ শিরাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ওর ভেজা চুল থেকে তখনও ঝলকনা টপ টপ করে পড়ছিল। সে ঝলকনাতেই হয়তো আমার সর্বনাশ দেখতে পেয়েছিলাম। ওর এমন আগমনের জন্য কোনোভাবে প্রস্তুত ছিলাম না। ভিতরের পুরুষটাও খুব জোরে চিৎকার দিয়ে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু পারেনি। ওকে দেখে আমি নিজেকে সংযত করার লক্ষ্যে অন্যদিকে তাকিয়ে এলাম। কিন্তু কাছে পাওয়ার স্বপ্ন বুনে যে এতদিন আকুলতার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, সে জেনকে আমাকে এত সহজে এত কাছে পেয়েও ছেড়ে দিবে, এতটা হয়তো স্বপ্নেও সম্ভব না। দরজা আটকে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো জেরিন। আজকে জেরিনকে যতটা সুন্দরী ও আকর্ষণীয় লাগছে, তার থেকে চোখ ফিরিয়ে রাখা দায়। কিন্তু তারপর ওর হাতের ছোঁয়াতে ওর দিকে তাকাতে বাধ্য হলাম। সরি, ফাতেমাকে দেখতে এসেছিলাম, ভিতরে এভাবে আসবে ভাবিনি। আমি বাইরে যাচ্ছি, তুমি বদলে তারপর এসো। যেতে দেবার জন্য কি দরজা লাগিয়ে এলাম? জিন প্লিজ এমন কিছু করো না যার জন্য তোমার বাবা মা আমাকে খারাপ জানে। কেউ যদি জানে তবে না তোমাকে খারাপ ভাববে। আজ জাইন সাহেবকে এমন একটা সারপ্রাইজ দিব, সেটা পেয়ে তার অবস্থা কি হয় আমি তা দেখতে চাই। অনেক সারপ্রাইজ পেয়েছি, আর কিছু চাই না। আমি চলে যাব জেরিন। জেরিন আমার ঠোঁটে ওর আঙুল রেখে চুপ করিয়ে দিল। তারপর আমার চোখে চোখ রেখে ওর শরীর থেকে তোয়ালে খুলে ফেললো। আমার এই শরীরটা শুধু তোমাকে চাই জাইন, এই শরীরে শুধু তোমার ছোঁয়ায় আগুন জ্বলবে। জেরিনের নগ্ন শরীরের দিকে তাকিয়ে আমি যেন গভীর সমুদ্রে পড়ে তীর খোঁজার চেষ্টা করছি। জীবনে এমন সিচুয়েশন কখনো পড়িনি। পরক্ষণে চোখ বন্ধ করে জেনকে বললাম, জেরিন তোমার কাছে হাত জোর করছি, আমাকে আর কষ্ট দিও না। নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছে, প্লিজ। কষ্ট কমাতেই তো নিজেকে সঁপে দিলাম। সুখ খুঁজে নাও আমার শরীরে, জড়িয়ে ধরো আমাকে। আমি পারবো না জেন, এটা সম্ভব না। জেন আমার কথায় বুঝতে পারলো আমি কখনোই শরীরের লোভে ওর সাথে মিশি না, তাই নিজে থেকে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। ওর বুকে হৃৎপিণ্ডের শব্দে ধুকবুকানি শব্দ স্পষ্ট বুঝতে পারছি। জেন আমার স্পন্দনের অস্বাভাবিকতা কান পেতে শুনছে আর বলছে, জাইন তুমি কি জানো তোমার হৃদয়টা কি চাচ্ছে? জানি। বলো তো কি, বলো তো কি? এখান থেকে চলে যেতে চাচ্ছে। থুর না, ও চাচ্ছে আমাতে মিশে যেতে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। জেরিন আমাকে ছেড়ে দাও না প্লিজ। একটা চুমু দাও আমার গোলাপি ঠোঁটে, তাহলে ছাড়বো। কখনোই পারবো না আমি, প্লিজ জোর করো না। হবে না তাহলে। প্লিজ জেরিন। জেরিন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার দু চোখ বুজে থাকা চেহারাটা দেখছে। তারপর আমার কলার টেনে ধরে ওর পাপড়ির মতো ঠোঁটগুলো আমার ঠোঁটে চেপে ধরলো। ঠোঁটে স্বাদ পেতে সেখানে টর্নেডো চালাচ্ছে। আমি নিজেকে সরিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু আমার ভেতরের পুরুষটাও ক্রমান্বয়ে ক্ষিপ্ত হয়ে গেছে। অবশেষে বাঁধ ভাঙলো আমার। চোখ খুলে জেরিনের কামার্ত চোখে আটকে গেলাম। ওর চুমুর পাল্টা জবাব দিতে লাগলাম। জেরিন আমার হাত একটা ধরে ওর কোমরে রাখলো। তখন আমি আমার ভিতরে ছিলাম না, হয়তো হারিয়ে গেছি জেরিনের মাঝে। ওর শরীরটাকে ছুঁয়ে অনুভব করার ব্যাকুলতা নিজের হাতকে সামলাতে পারেনি। জেরিনের ইচ্ছে মতো শরীরের প্রতিটা লোমকূপে ছুঁয়ে দিলাম। কিছুটা সময় ওর সাথে মিশে গেলাম পাগলের মতো। এমন সময় দরজার বাইরে ফাতেমা এসে গেছে।
ওর দরজা নাড়িয়ে জেনকে ডাকলো, তখন শেষ হলো আমাদের মধুক্ষণ। যেদিন দ্রুত গতিতে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে গেল জামা পরতে, আমি স্বাভাবিক হয়ে দরজা খুলে দিলাম। ফাতেমা আমাকে দেখে সোজা কোলে উঠলো, ওকে আদর করে কোলে তুলে নিলাম। কিছু সময় পর জেন একটা জামা পরে বাইরে এলো। আমি তখন ওর দিকে তাকানোর সাহস পাচ্ছি না, ভীষণ লজ্জার ঘৃণা হচ্ছে নিজের ওপর। কি করলাম আমি এসব? একটা মেয়েকে একা পেয়ে ওর শরীরের সাথে মিশতে শুরু করেছিলাম। কিন্তু আমি তো ইচ্ছে করে করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। কিন্তু আমি জেনের সামনে আর কি করে আসবো? ও যদি এখন আমাকে দোষারোপ করে, নিজের ওপর থেকে কি তবে সংযতা চলে গেল আমার? দ্রুত বের হয়ে গেলাম, বোনের আর আন্টির থেকে বিদায় নিই। তখন ভেতরে আগুন জ্বলছে। রাত অব্দি কথা হয়নি জেনের সাথে। রাত জেগে থাকতে ইচ্ছে না করলেও সেদিন আমার ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেও না করলেও শুধু জেনের সাথে ঘটনা সবকিছু ভাসছে। কিছুতেই ভুলতে পারছি না, পাগলের মতো ছটফট করছে মনটা। কি করলাম আমি? তখন জেনের ফোন এলো। হ্যালো জাইন, হুম, কি করছো? কিছু না, বসে আছি। জেরিন, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আজকের ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সবকিছুর জন্য মাপ চাচ্ছি। আমার নিজের ওপর কন্ট্রোল থাকা উচিত ছিল, যা আমি পারিনি। যা কিছু হয়ে গেছে ভুলবশত, সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি। শরীরকে কন্ট্রোল করে মন, কিন্তু সেটা সাময়িকভাবে। এখানে তোমার দোষটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না আমি। আজ যা হয়েছে সেটা আমি তোমাকে বাধ্য করেছি করতে, কারণ আমি তোমাকে ভালোবাসি যাই। নিজেকে দোষী ভেবো না কখনো। আমি নিজেই নিজেকে তোমার হাতে তুলে দিয়েছি। হয়তো বিয়ের আগে এটা ঠিক নয়, তবু আমার মনের ও শরীরের খোরাকটা তুমি, তাই তোমার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আমার সম্পূর্ণ শরীরটা তুমি দেখেছো, কিন্তু আমার মনটা কি দেখোনি? নাকি মনের ভেতর যে আগুন জ্বলছে তোমাকে আপন করে পাবার সেটা চোখে পড়েনি? বুঝতে পারো না কতটা ভালোবাসি আমি তোমাকে? কিসের ভয়ে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ তুমি? কেন আমার মনে অবহেলার কাঁটা বিছিয়ে দিচ্ছ? বিশ্বাস করো জাইন, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আর আজকে তোমার হাতে নিজেকে তুলে দিয়ে আমি কোনো ভুল করিনি, কারণ যাকে ভালোবাসি তার কাছেই সঁপেছি আমার সবকিছু। জেরিন, তোমার বাবা মা কখনো আমাদের সম্পর্ক মানবে না। তার চেয়ে বরং আমরা দুজনে নিজেদের সময় দিয়ে সেই পর্যায়ে নিয়ে যাই যেখানে গেলে কেউ আলাদা করার কথা ভাববে না। আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও। আমিও সেটাই চাই। তবে আমি তোমার হয়ে থাকবো, তুমিও আমার হয়ে থাকবে, ব্যাস। আচ্ছা, মানলাম তোমার কথা। এবার খুশি? একটু প্রপোজ করতে হবে যে এখন। যেদিন তোমার যোগ্য বলে বিবেচিত হব সেদিনই প্রপোজ করব, এর আগে নয়। না, এই ছেলেটাকে কিছুতেই বাগে আনা সম্ভব না। দাঁড়াও, দেখো আমি কি করতে পারি তা হারে হারে টের পাবে। জাইন আমার কথায় এতটা খুশি হয়েছে যা বলে বোঝানো যাবে না। এতদিনের অনাকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে চলেছে, কিন্তু জাইনকে কাছে পাওয়াটা খুব দরকার। চোখের আড়াল হতে দেওয়া যাবে না। শকুনির অভাব নেই আশেপাশে, তাই নিজের প্রিয় জিনিসটাকে নিজের কাছে রাখতে হবে। পরদিন সকালে জেন ফাতেমাকে নিয়ে ওর বাবার কাছে গিয়ে বলল, বাপি, আগামী সপ্তাহে আমার ফাইনাল পরীক্ষা। তো পড়াশোনা কেমন হচ্ছে মামনি? ভালোই, কিন্তু কিন্তু কি? বাপি, তো করো, তোমার বন্ধু বান্ধবী যারা আছে ওদেরকে বলো আসতে। বাপি, সবাইকে কি আসতে বলা যায়? তাহলে সবাই তো ভালো করবে, কেন বোঝো না? তাহলে কি করবা? জাইনকে বলবো শুধু ওর কাছে যে নোটস আছে সেটা বেস্ট। ও হ্যাঁ, ঠিক তো। তাইলে জাইনকে আসতে বলো, এতে সমস্যা কি? উফ বাপি, তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ কেন? আবার কি হলো মামনি? জাইন দিনে কলেজ শেষে টিউশনি করায়, তাহলে ও রাতে এসে আবার কি ওর ঘরে যাবে? ওর কষ্ট হবে না বলো? তাও ঠিক। তাহলে কি করা যায় মামনি, বলো তো? আমাদের চিলে কোঠার ঘরটা তো ফাঁকাই আছে, ওকে ওখানেই থাকতে দিলে কি সমস্যা হবে তোমাদের? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। এখানে আবার ব্যাপারের কি হলো? তুমি চাচ্ছ জাইন এখানেই থাকুক, তাই তো? সেটা বললেই হয়। এখানে থাকলেও নির্দিষ্ট থাকার জায়গাও হবে, তোমার স্টাডিরও ভালো হবে, আর বোনকেও দেখতে পারবে, এটাই তো নাকি? বাপি, তুমি রাগ করো না প্লিজ। না মামনি, রাগ করবো কেন? সবারই একটা থাকার জন্য ঘর প্রয়োজন। পড়াশোনার পরিবেশ না থাকলে পড়াশোনা ভালো হয় না। আর ও তো অনেক মেধাবী ছাত্রদের একজন। তুমি ওকে বলো এখানে চলে আসতে। কিন্তু আম্মু কি বলবে? তুমি আম্মুকে বলে দাও। তোমার আম্মু কিছু বলবে না। তোমার আম্মুই কাল বলেছিল জাইনের জন্য একটা রুম দেখতে থাকার জন্য।
নিজেদের রুম থাকতে ওকে বাইরে রাখার কি দরকার? আমার লক্ষ্মী বাপি। তুমি কাউকে বলে দাও ওই রুমটা পরিষ্কার করে রাখবে। আচ্ছা ঠিক আছে বাপি। জেরিন তার প্ল্যান মতো রুমও ঠিক করে দিল, কিন্তু প্রিয় মানুষের জন্য রুমটা অন্য কেউ পরিষ্কার করবে এটা তার মনপুত হলো না। তাই নিজেই গিয়ে রুমটা সুন্দর করে পরিষ্কার করে রাখলো। তারপর কল করলো আমাকে। হ্যালো মিস্টার, কোথায় আপনি? এই তো টিউশনি করাতে যাব। আচ্ছা ঠিক আছে যাও, আর শোনো টিউশনি শেষ করে আমাকে কল দিও, কথা আছে। আচ্ছা ঠিক আছে। আমি বের হয়ে গেলাম টিউশনি করাতে। এদিকে জেরিন গাড়িতে ফাতেমাকে নিয়ে বের হলো। তারপর সন্ধ্যায় বাসায় ফিরে এলো। কোথায় গেল সেটা পরে জানতে পারবে। আমি টিউশনি করিয়ে কল দিলাম জেরিনকে, ও ধরলো না। তাই চলে গেলাম আমার বস্তির ঘরে। গিয়ে দেখি আমার তাঁবুটা উল্টোপাল্টা হয়ে আছে। বুকটা কেঁপে উঠল। শেষ আশ্রয়টুকু কি শেষ হয়ে গেল? কাছে গিয়ে দেখি ভিতরে কিছুই নেই, শুধু ছেঁড়া একটা পাটি পড়ে আছে। কি করে হলো এসব? কে করলো এমন কিছুতেই বুঝতে পারছি না। আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বললো না, শুধু বললো তারা কেউ দেখেনি। চোখটা ঝাপসা হয়ে গেছে। জেরিনকে কল দিলাম। হ্যালো জেরিন। হ্যাঁ বলেন স্যার। আমার সবকিছু শেষ। কি হয়েছে? আমার শেষ আশ্রয়টুকু কে জানি নষ্ট করে দিয়েছে আজ। টিউশনি থেকে ফিরে এসে দেখি সব উল্টোপাল্টা হয়ে আছে। আমার একটা দামি জিনিস ছিল সেটাও নেই। সব নষ্ট হয়ে গেলেও এত কষ্ট পেতাম না, কিন্তু ওটা আমার কাছে অমূল্য সম্পদ ছিল। কি এমন জিনিস ওটা? আমার মায়ের শেষ স্মৃতি একটা ছবি। তাতে বাবা মা আর আমি ছিলাম। তখন আমার বোনের জন্ম হয়নি। জানো, সেদিন বাবা বেশ কিছু টাকা জমিয়ে আমাদেরকে নিয়ে ছবিটা তুলেছিল। যেদিন মা মারা যায় সেদিন ছবিটা বুকে জুড়ে কেঁদে রাত পার করেছিলাম। যখন মাকে খুব মনে পড়ে তখন ছবিটা দেখতাম। আজ হয়তো আর মাকে দেখতে পাবো না জেরিন। আজ খুব কষ্ট হচ্ছে আমার। জাইন তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি তোমাকে নিতে, একটু ওয়েট করো। না, এত রাতে আসতে হবে না। আমি কাল আসবো ফাতেমাকে দেখতে। রাতে থাকবে কোথায় শুনি? রাস্তায় থাকার অভ্যাস আছে, সমস্যা হবে না। বেশি বুঝতে হবে না, ওয়েট করো, আমি আসছি এক্ষুনি। জেরিন লাইনটা কেটে দিল। বস্তির মুখের রাস্তায় বসে আছি। বুকটা ভীষণ ভারী মনে হচ্ছে। মায়ের শেষ স্মৃতিটুকু আগলে রাখতে পারলাম না। কখন চোখে ভেসে পানি পড়েছে বুঝিনি। মায়ের আদর খুব অল্প সময়ের জন্য পেলাম, তার বাকি ছবিটাও আজ হারালাম। জেন একটু পর গাড়ি নিয়ে এলো। গাড়ি থেকে নেমে আমার কাছে এসে বসলো। যাই ওঠো, এতটা মন খারাপ করে থাকলে আমার যে কান্না পাবে এটা বোঝো না কেন? মাকে খুব মনে পড়ছে জেরিন। আচ্ছা মন খারাপ করো না। শোনো, বাপিকে বলে তোমার থাকার জায়গা ঠিক করেছি। আমি তোমাকে আর এখানে থাকতে দেব না। কোথায় যাব আমি? আমার বাসায় থাকবে। তোমার জন্য রুম ঠিক করে রেখেছি। বাপি তোমাকে নিতে বলেছে। একটু কান্না করবা না। আর হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। কিসের সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে। জেন আমাকে বগল পাচা করে গাড়িতে উঠিয়ে চললো বাসার দিকে। আমি ওদের বাসায় গিয়ে আঙ্কেল আন্টির সাথে কথা বললাম। আঙ্কেল বলল, বাবা জাইন, আজ থেকে তুমি আমাদের চিলেকোঠার ঘরে থাকবে। তোমার বোনকেও দেখতে পারবে সবসময়, আর আমার মেয়ের সাথে পড়বে। দুজনে গ্রুপ স্টাডি করবে। দুজনের ভালো রেজাল্ট করতে হবে, বুঝলে বাবা? আর হ্যাঁ, খাওয়া নিয়ে টেনশন করতে হবে না, আমাদের সাথেই খাবে। কিন্তু আঙ্কেল কত করবেন আমাদের জন্য? যতটুকু করার সামর্থ্য আছে ততটুকুই করব। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এইভাবে বলো না বাবা, সময় সব ঠিক করে দিবে। সময় একদিন বলে দিবে কার কি করতে হবে। যাও, তুমি তোমার রুমটা দেখে এসো, তারপর একসাথে খাবো। আচ্ছা আঙ্কেল। ফাতেমাকে কোলে তুলে আদর করলাম। ভাইয়ের কোলে উঠে খুব আরাম পাচ্ছে। গলা জড়িয়ে ধরে আছে আমার। তারপর জেন আমাকে নিয়ে গেল আমার নতুন রুমে। দরজা খুলে দেখি রুমটা অন্ধকার। আমি তখন বুঝতে পারছি না আমার জন্য কি অপেক্ষা করে আছে ভিতরে। জেরিন গিয়ে লাইটটা অন করে দিল। এবার রুমের সবকিছু আমার দৃষ্টিগোচর হলো। এবার সত্যি আমার মনটা খুব আনন্দে নেচে উঠেছে। সুখের অশ্রু টলটল করছে আখিদয়ে। জেরিন আমাকে না বলে এত কিছু করলো। নতুন রুম, নতুন বিছানা, তোষক, বালিশ, এসব রাজকীয় অভ্যর্থনা পেয়ে খুশি হয়েছি? মোটেও না।
যে মায়ের ছবিটা হারিয়ে গেছে ভেবেছিলাম, সেই ছবিটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়ালে টানিয়ে রেখেছে জেরিন, ঠিক বিছানার উপরের দেয়ালে। মায়ের দোয়া যাতে সবসময় আমার মাথায় থাকে। জেরিনের দিকে অবাক খুশির চনমন ভাব নিয়ে তাকিয়ে আছি। এমন করে কি দেখছো শুনি? তুমি আমার মায়ের ছবিটা। আমি আর ফাতেমা গিয়ে সব নিয়ে এসেছি। একটা কাপড়ের থলির ভেতর থেকে ফাতেমা এটা বের করে। তখন ছেঁড়া জামা ফেলে মূল্যবান এটা নিয়ে আসি। আমি জানি আমার জাইন তার মাকে কতটা ভালোবাসে, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে না জানিয়ে এইসব করেছি। জানি তখন কষ্ট পেলেও পরে যখন দেখবে তোমার মূল্যবান জিনিসটা যত্ন করে রাখা আছে, তখন তুমি অনেক খুশি হবে। আর তোমাকে সব সময় এমন খুশি দেখতে চাই। তোমার মনে কখনো কষ্ট পেতে দিব না জাইন। আর এটাই ছিল তোমার সারপ্রাইজ। কেমন লাগলো বলো? জেনের কথা শুনে নিজেকে সামলাতে পারি না আর। এক বুক ভালোবাসা নিয়ে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম। জেনের কপালে আলতো করে চুমু খেলাম। জেনের ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটে উঠল। ফাতেমা বলে উঠল। আমি আর জেরিন হেসে উঠলাম পিচ্ছি ফাতেমার কথা শুনে। তারপর দুজন মিলে ফাতেমার দুগালে একসাথে চুমু দিলাম। ফাতেমা দুজনকে দুহাতে আগলে নিল। এজন্য আমাদের ভালোবাসার দেয়ালের মাঝে ছোট্ট একটা সংসার। আমরা তিনজন মিলে খাবার টেবিলে এলাম। রাতের খাবারে আজানটি গোশত রান্না করেছে। গোশত দেখে সেই কয়েক বছর আগের কথা মনে পড়ে গেল। বাবা বেঁচে থাকতে সে সবাই মিলে গোশত খেয়েছিলাম। মা রান্না করে খাইয়ে দিত। তারা মারা যাবার পর ফাতেমা আর আমি ঈদের দিন কেউ কেউ দিলে খেতে পারতাম। নুন আনতে পান্তা ফুরানো সংসারে গোশত খাওয়া সম্ভব ছিল না। আনমনে ভাবছিলাম কথাগুলো। ফাতেমা বলল, ওভাবে ইচ্ছারা হয়তো কেউ গোশত খায় না। ফাতেমার কথায় সবার বুঝতে বাকি রইল না আসল ব্যাপারটা কি। আন্টি ফাতেমাকে কোলে বসে ওকে খাইয়ে দিচ্ছে। আমিও খাওয়া শুরু করলাম। এদিকে জেরিন আমার পাশে বসেছে। এক হাতে খাচ্ছে, আর এক হাতে আমার পায়ে চিমটি দিতে দিতে ব্যথা করে দিচ্ছে। এমনি আমার সারা পায়ে একটু বেশি ঘন ঘন পশম থাকায় ওর প্রতিটা চিমটিতে খুব ব্যথা লাগতেছে। না পারছি কিছু বলতে, না পারছি সহ্য করতে। ওর উপর ওর পায়ের নখের আঁচড়। খেতেও পারবো না শান্তি মতো। একবার খাওয়া শেষ করি, তারপর বুঝাবো মজা। খাওয়া শেষ করে আমি আমার নতুন রুমে চলে গেলাম। সবই গোছানো আছে, একটা টেবিল রাখা। আমার বইগুলো খুলে পড়তে শুরু করলাম। রাত তখন 12টার ওপার। সবাই ঘুমিয়ে গেছে ততক্ষণে। জেরিন ঘুমিয়ে গেছে কিনা সঠিক জানি না, পড়তেও পারে। একটার সময় কল এলো জেরিনের। হ্যালো স্যার, ঘুমাচ্ছেন নাকি? না, পড়ছিলাম। তুমি ঘুমাওনি নাকি? না, পড়তে পড়তে বিরক্ত লাগছে। ফাতেমা কি করে? ও তো কখন ঘুমিয়ে গেছে, সাথে বাকি সবাই। ও, তাহলে তুমি ঘুমিয়ে যাও, আমিও ঘুমাবো এখন। তা হচ্ছে না। কেন? আমি এখন ছাদে আসবো আকাশ দেখতে। তো আমার কি, আকাশ দেখে ঘুমিয়ে যাও, আমি রাখছি। এই, ফোন রাখবে না একদম। আমি আকাশ দেখবো কি একা একা? তুমিও সাথে থাকবে। ওয়েট করো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। না না, কফি খাবো না, তিতা লাগে। তাহলে চা বানিয়ে আনি। না না, ঘুম হয় না, শরীর কড়া লাগে। উফ, তো কি খাবে? কিছু খাবো না। আসছি আমি, তারপর বুঝাবো। একটু পর জেরিন দুটো কাপে কফি নিয়ে এলো। ছাদে দাঁড়িয়ে আছি দুজন। বললাম না, কফি তিতা লাগে আমার। এটাই খেতে হবে। অভ্যাসটা বদলাতে চাচ্ছ তাই না? শিখতে হবে সবকিছু। এত কিছু শিখে কি হবে? সমাজে চলতে গেলে ভালো মন্দ সব জানা উচিত, শেখা উচিত। তবে ভালোকে গ্রহণ করবে, খারাপকে বর্জন করবে। আচ্ছা, বুঝলাম। এত রাতে তুমি এখানে এসেছো, এটা আঙ্কেল আন্টির কানে গেলে বকবে তো তোমাকে। থুর বাপি আর আম্মু ঘুমালে ভূমিকম্প হলেও টের পাবে না। আর কফি খাবো, তারপর তোমার সাথে তোমার বিছানায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। জেরিনের এই কথা শুনে মুখ থেকে কফি ফুস করে বেরিয়ে গেল। বিষম পেয়ে গেল। কাশতে কাশতে বললাম, মানে কি এসবে জেরিন? যা শুনেছো ঠিকই শুনেছো। পাগল হয়ে গেছো নাকি? আমার রুমে ঢুকতে পারবা না একদম। কফি খেয়ে সোজা তোমার রুমে চলে যাও, তারপর ঘুমিয়ে যাও। যাবো না। কি করবা বলো, কি করবা? কি ব্যাপার, তুমি গায়ে ভাবে ধাক্কা দিচ্ছ কেন? দিচ্ছি, 100 বার দিব। কি করবা তুমি? রাত দুপুরে কি ভূতে পেল তোমাকে? না,
ভূতে পায়নি, জিনে পেয়েছে। বুঝেছি, তোমার আসলে কি কি? কিছু না, কেউ জানলে খারাপ ভাববে। যাও রুমে গিয়ে ঘুমিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই। বাই। যেদিন চলে গেল আমি ছাদে একটু দাঁড়িয়ে আকাশ দেখছি। মায়ের কথা খুব মনে পড়েছে। হয়তো মা তারার দেশ থেকে দেখছে তার ছেলে মেয়ে এখন কত সুখে আছে। দোয়া করো মা, দোয়া করো মা আমাদের জন্য, আর এই মহান পরিবারের মানুষের জন্য। একদিন আমিও বড় হব, সবাইকে বলবো এতদূর আসার পিছনে এই মানুষগুলোর অকল্পনীয় সাপোর্টে বড় হয়েছি। কিছু সময় পর আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপর বিছানায় তাকাতে দেখি জেরিন শুয়ে আছে। এই এই, তুমি কি করছো এখানে? তুমি না বললে রুমে গিয়ে ঘুমিয়ে যাও, তাই তো এসে ঘুমানোর আয়োজন করলাম। এখন বিরক্ত না করে আমাকে জড়িয়ে ধরে একটু ঘুমাও তো। জেরিন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আঙ্কেলকে বলে দিব। আচ্ছা তাই তো, বলো গিয়ে, আমি দেখি একটু কি বলবা তুমি। আমিও বলবো। আমাকে রুম থেকে ডেকে এনে তোমার সাথে এই রুমে আটকে রেখেছো, তারপর বুঝবে মজা। উফ, কেন এমন করছো বলো তো? কাছে এসো বলছি। না, যাব না। তুমি আমাকে কাছে পেলে জড়িয়ে ধরো শুধু। আহা গো লাজুক, ছেলের বুঝি খুব লজ্জা লাগে। মজা করো না, পরে বিপদ আছে। তাই বুঝি? জেরিন বিছানা থেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার উপর চড়ে বসেছে। আমার বুকের ভেতর মাথা রেখে চুপটি করে শুয়ে পড়লো। আমি অবাক হয়ে গেলাম। আজ কোন দুষ্টামি করছে না এই জেরিন। মন খারাপ করলে? না। তাহলে? তোমার বুকে মাথা রেখে অনেক ভালো লাগছে। কখনো আমাকে দূরে সরিয়ে দেবে না তো জাইন? খুব ভালোবাসি তোমাকে। আমি দুষ্টুমি করব না, শুধু একটু মাথা রেখে ঘুমোতে দাও। জেনের এমন কথা শুনে নিজে মন চাইছে ওকে জোরে ধরে রাখি, কিন্তু বিবেকের হাত করা পড়া হাত সেটা সম্ভব না। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে আমিও তোমাকে খুব ভালোবাসি জেরিন, কিন্তু নিজের অবস্থান যোগ্যতার দিকে তাকালে সবকিছু ধোঁয়াশা মনে হয়। ইচ্ছে থাকলেও পারলাম না তোমাকে জোরে ধরে রাখতে। ক্ষমা করে দিও আমাকে জেরিন। আনমনে ভাবছিলাম কথাগুলো, একটু পর খেয়াল করলাম জেরিন সত্যি সত্যি ঘুমিয়ে গেছে গভীর ঘুমে। ওর মাসুম চেহারাটা খুব মায়াবী লাগছিল। ওর সহসল মনের সাথে আমার মনটাও মিলিয়ে বললাম, থাক না একটু ঘুমিয়ে আমার বুকে। রাত তখন 3টা বাজে। আমার বুকের উপর ঘুমিয়ে আছে জেরিন। আমি জেগে আছি, কখন ওর ঘুমটা একটু ভাঙবে। অপেক্ষার অবসান ঘটলো একটু পর। জেরিন নড়ে চড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। তখন ওকে ডেকে তুললাম, জেরিন, এই জেরিন। পাগলি, কোথায় ঘুমিয়েছো? আমার রুমেই তো আছি। না, তুমি চিলে কোঠায় আছো। ফাতেমা একা একা ঘুমাচ্ছে, তুমি যাওয়ার কাছে। জেরিন চোখ মেরে তাকিয়ে দেখে আমার বুকের উপরও। তখনই ওর হুঁশ ফিরল। জাইন তুমি? আমি। উফ, তোমাকে নিয়ে আর পারি না। ফাতেমা একা আছে আর তুমি আমাকে তোমার কাছে নিয়ে এসেছো, পারো বটে তুমি। আরে আজব, এটা তো আমার তোমাকে বলা উচিত। থাকো তুমি, আমি গেলাম। জেরিন উঠে চলে গেল, আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে নিচে এসে হাঁটছিলাম। আঙ্কেলের গাড়িটা দেখি ময়লা জমে আছে। ড্রাইভারের আসতে এখনো 2 ঘন্টা বাকি। হাতে কাজ নেই বলে মোটর চালু করে গাড়িটা ওয়াশ করতে শুরু করলাম। কিছু সময় পর আঙ্কেল দোতলা থেকে জানালা খুলে আমাকে গাড়ি পরিষ্কার করতে দেখে দ্রুত নিচে নেমে আসলেন। এই জাইন, এসব কি করছো? কে করতে বলেছে এসব তোমাকে? কই, কেউ না তো, আমি নিজে থেকেই করছি আঙ্কেল। দেখলাম বেশ ময়লা জমে আছে, তাই এসব আর কি। থাকুক জমে, এসবের জন্য কাউকে মাইনে দিয়ে রাখা আছে, তুমি কেন এসব করবে? আসলে আঙ্কেল, আমি মন থেকে করেছি। আপনার ছেলের মতো ভাবেন আমাকে, তাহলে বাবার গাড়ি কি ছেলে পরিষ্কার করতে পারে না? তবুও তুমি আর এমন কিছু করবে না বাবা। কেউ দেখলে তোমাকে নিয়ে কিছু বললে আমার কষ্ট হবে। যাও, তুমি ফেরো সেই নাস্তা করে নাও, কলেজে যেতে হবে। আজ থেকে জেরিন আর তুমি একসাথে কলেজ যাবে। আচ্ছা আঙ্কেল, আপনিও রেডি হয়ে নেন, অফিসে চলে যাবেন তো। চলো একসাথেই যাই। ফাতেমা আর আমি একসাথে ব্রাশ করে ফ্রেশ হলাম। জেরিন ম্যাডাম ঘুম ঘুম চোখে ব্রাশ করছে। ওর পাশ দিয়ে আসার সময় মাথায় চাটি মেরে আসতেই তেরে এলো। আমি দৌড়ে রুমে চলে গেলাম। নাস্তা করে কলেজে যাচ্ছি দুজন। রিক্সায় উঠে আমি যতটুকু সম্ভব চেপে বসেছি জেরিনের থেকে। আর জেরিন সেটা বলছে, ইচ্ছে করে আমাকে আরো চাপ দিচ্ছে। আমার আর সরবার মতো কোনো জায়গা নেই।
অন্যদিকে তাকিয়ে মুচকি আসা জেরিনকে বললাম, এই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? এই ছেলে, তোমার সমস্যা কি বলো তো? এত চাপিয়ে বসেছো কেন? ওপাশে একটু সরে বসা যাচ্ছে না? না, যাচ্ছে না। আমার বিস্ফোরা উঠেছে, তাই এদিকে চেপে বসেছি। তোমার কি তাতে? উফ, সবসময় এমন করো কেন? উফ, তুমি সবসময় দূরে সরে থাকো কেন? একটু কাছে এসে বসলে কি হয়? আমার অ্যালার্জি আছে। কই, আগে তো শুনিনি। একটু আগে থেকে শুরু হয়েছে। জেরিন এবার রেগে আমার হাতটা শক্ত করে জোরে ধরে বলল, এত অ্যালার্জি, এবার দেখি ছাড়বো না আর। সবাই দেখছে, এভাবে কেন ধরে আছো? হায় আল্লাহ! এত সরম সেদিন কই ছিল? খুব তো একেবারে খক 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 খক। আমি কি ইচ্ছে করে এমন করছি নাকি? আজ রাতে বাসায় গিয়ে তোমাকে কঠিন শাস্তি দিব, কথাটা মনে রেখো। আর শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি নাও। এই, আজ যদি কিছু করো তো তোমার খবর আছে বলে দিলাম জেরিন। সেটা সময় বলে দেবে কে কি করবে। কলেজে আসছি, চলো। এদিকে আঙ্কেল দুপুরে খাবার খেতে বাসায় আসলে আন্টি ফাতেমাকে নিয়ে খেতে বসেছে। তখন আন্টি বলল, এই শুনছো, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু তুমি কি ভাববে তাই সাহস পাচ্ছি না। কি এমন কথা বলবে? নতুন কিছু কিনবে নাকি অন্য কিছু? আরে ধুর, কিছু কিনলে আবার তোমাকে জিজ্ঞেস করে কিনি নাকি আমি? আর আমার মেয়েই কিনতে পারে? ও আচ্ছা, টাকা আমার, আর আমারই পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, তাই না? তোমার আবার কিসের পারমিশন নিতে হবে শুনি? তোমার সব ইনকাম তো আমার আর আমাদের মিষ্টি মেয়েটার জন্য, তাই তো আমরা দুজনই যখন যেটা দরকার সেটাই কিনে আনি। এখন শোনো, যেটা বলতে চাচ্ছিলাম, বলো। মেয়ে যখন হয়েছে তখন একদিন না একদিন ওকে তো বিয়ে দিতেই হবে, কিন্তু ওকে ছাড়া এত বড় বাড়িটা যে খালি হয়ে যাবে আমাদের। শুধু বাড়ির কথা ভাবছো? আমাদের বুকটাই তো খালি হয়ে যাবে, সেটা ভাবলে না? উফ, বলতে তো দিবা নাকি? তোমার সেই পুরনো পোস্টটা আর গেল না। আচ্ছা আচ্ছা, বলো, শুনছি। আজকাল ভালো ছেলে পাওয়াও তো মুশকিল। ছেলে ভালো তো পারিবারিক সমস্যা, আবার পরিবার ভালো তো ছেলের সমস্যা। তা তো ঠিক। তাই বলছিলাম যে জাইনের তো কোনো সমস্যা নেই, পরিবার বলতেও তো আমরা, আর ছেলেও তো ভালো। এখন পড়াশোনা শেষ করতে পারলে ভালো চাকরি, মানে তোমার অফিস ব্যবসা সামলাতে একাই পারবে। তাহলে ঘরের মেয়ে ঘরেও থাকলো, আর ভালো ছেলেও পেলাম, আর ফাতেমাও ভালোভাবে বড় হবে এখানে। তাতে ওকে ভালো করে বিয়েও দিতে পারবো আমরা। কি বলো তুমি? ভাবছি তুমি ইদানিং কি খাচ্ছ যে এমন বুদ্ধি বাড়ছে? সারা জীবন এত সুন্দর বুদ্ধি তো কখনো দাওনি আমাকে। যাক, আমার টাকা জলে ফেলছো না। জায়েনকে আমারও ভালো লাগে। থাক, হয়েছে। নিজের বুদ্ধির কত জোর তা আমার ঢের জানা আছে। আরে শোনো, সকালে কি করেছে জায়েন? কি করেছে? ঘুম থেকে উঠে গিয়ে দেখি আমার গাড়িটা পরিষ্কার করছে, তারপর গিয়ে থামালাম। ছেলেটা আসলেই অনেক ভালো। মা বাপ মরা দুটো ছেলে মেয়ে, অথচ দেখো একটু বিগড়ে যায়নি, তাও অমন পরিবেশে থেকে। আসলে কি জানো, বিবেকের শিক্ষাই আসল শিক্ষা। তবে আমি ভাবছি জায়েন বা জেরিন কাউকে আগে থেকে কিছু বলবো না। জায়েন যতটুকু নিজের যোগ্যতায় এগোতে পারে এটা দেখবো। আমি জানি জেন একদিন অনেক বড় হবে, দেখো। কিন্তু আমাদের মেয়ে কি রাজি হবে ওকে বিয়ে করতে? রাজি না হবার কি আছে? এমনিতে তো বেশ ভালোই মিশে, পছন্দ করে বলেই তো এত কিছু করলো। এটাও কি বুঝো না তুমি? এ তো বুঝলে কি আর, তোমাকে বিয়ে করে জীবনটা তেজপাতা। কি বললে তুমি? না না, কিছু না। শোনো, আমাদের মেয়েকে একটু জিজ্ঞেস করো তো, ওর মনে কি আছে, যদি কোনোভাবে একটু জানা যায় আর কি। তবে সাবধানে, এসব কিছু আবার বলো না, যেন তোমার যে নারী পাতলা মুখ ভয় লাগে। থাক, হয়েছে। যা বলার আমি আমার মেয়েকেই বলবো। এখন তুমি অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে। আমি ফাতেমাকে ঘুম পাড়াবো। আচ্ছা ঠিক আছে। বিকেলে টিউশনি করতে যাব, তখন জেরিন বলল, এই যে স্যার, বের হবেন কি এখনই? কেন? না, আমিও যাব। খালার সাথে দেখা করতে হবে, একসাথে গিয়ে একসাথে আসবো। একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। তবেই হলো, 1 ঘন্টা লাগবে সাজুগুজু করতে। আমি সাজাগুজু করি না, কতদিন বলবো তোমাকে? হয়েছে হয়েছে, জলদি করো।
অতপর দুজন বের হলাম। খালার বাসায় গিয়ে জেরিন চলে গেল ওর আন্টির সাথে কথা বলতে। আমি গেলাম পড়াতে। আমার স্টুডেন্ট বড়টা থেকে ছোটটা বেশি পাকনা। একসাথে এসেছি দেখে ছোটটা বলল, ভাইয়া, আপনি নাকি এখন আপুদের সঙ্গে থাকেন? আপু। তাহলে তো ভালোই হলো, আপুদের বাসায় গেলে আপনার সাথেও দেখা হবে। আম্মু নিয়ে গেলে যাব। কাল তো শুক্রবার, কাল এসো, সবাই মিলে অনেক আড্ডা দিব। আজ কিন্তু আপনাদের দুজনকে খুব মানিয়েছিল। মানে? না, একসাথে এলেন তো তাই। ও, হুম। এসব কথা বাদ দাও, এখন পড়ো। আন্টি সবার জন্য নাস্তা রেডি করে জেরিনকে দিয়ে পাঠিয়ে দিল। জেরিন নাস্তার ট্রে টেবিলের মাঝে রেখে বলল, অনেক লেখাপড়া হলো, এখন সবাই খেয়ে নাও জলদি। একটু পর আনলে হতো না? না, হতো না। বেশি কথা বললে নাক ফাটিয়ে দিব কিন্তু। জেনের কথা শুনে দুজনে হেসে অস্থির। ওরা নাস্তা করতে শুরু করেছে। আমি এখনো হাত বুটে বসে আছি দেখে জেরিন খোঁচা মেরে বলল, স্যারকে কি গালে উঠিয়ে খাইয়ে দিতে হবে নাকি? জি না, মেয়েদের হাতে খাই না আমি। খাও না তাই না? ঠিক আছে, সময় হলে দেখে নিব। টিউশনি শেষ করে বাসায় আসবো তখন জেরিন মাঝপথে নেমে গেল। বলল, রিক্সা করে না গিয়ে হেঁটে যাব। কেন? এমনি চলো। অগত্য হাঁটতে শুরু করলাম। জেরিন চুপচাপ হাঁটছে। একটু পর আমার আঙুলের ফাঁকে ওর আঙুল রেখে হাঁটতে শুরু করলো। তারপর আনমনা ওর নরম সুরে বলল, জানি তোমার হাতটাকে অনেক ভরসা করি, কখনো আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আমি মনে মনে বললাম, ছেড়ে আর কোথায় যাব তোমাকে রেখে? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি জেরিন, কিন্তু মুখ ফুটে বলতে চেয়েও পারি না। এর চেয়ে কষ্ট আর কি আছে সেটা তোমাকে কি করে বোঝাই? কোনো একদিন বলবো তোমাকে কতটা ভালোবাসি। জানি না সেদিন তোমাকে পাবো কিনা। যাই, চুপ করে আছো যে। আচ্ছা, আমি কি এতটাই খারাপ মেয়ে যাকে তোমার একটুও পছন্দ হয় না? বলো না যাই। জেরিন, এসব কি বলো? তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সবই বুঝি আর সবই জানি জেরিন, শুধু সময়ের অপেক্ষা। জেন আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে হারাতে পারবো না যাই। আমি শুধু তোমাকে চাই, আর কিছু চাই না। আরে পাগলি, এত মন খারাপ করছে কেন? আমি কি চলে যাচ্ছি কোথাও, নাকি কেউ আমাকে বিয়ে করে পালিয়ে যাচ্ছে? জেরিন বেঁচে থাকতে তোমাকে কেউ বিয়ে তো দূরে থাক, দু চোখ তুলে দেখবে সেই সাহস পাবে না, মনে রেখো। আচ্ছা ঠিক আছে, এখন তো ছাড়ো, সবাই দেখছে তো। উফ, তাতে আমার কি? এখন ছাড়েন ম্যাডাম, রাতে জড়িয়ে ধরে কালকের মতো ঘুমিয়েন কেমন? কি সত্যি? তাহলে চলো। রাতে খাবার খেয়ে রুমে এসে পড়েছি। 12টার পরপরই জেরিন চুপি চুপি এসে হাজির। আজ আবার এসেছো তুমি? তো কি হয়েছে শুনি? কবে যে তোমার জন্য বকা শুনবো কে জানে। জেরিন দরজা লাগিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। সারা রাত ঘুমাবো এভাবে জড়িয়ে ধরে। ঢং যত সব। ওহো, আজ তো তোমার শাস্তি আছে পাওনা, মনেই ছিল না। না জেরিন, একদম দুষ্টামি করবে না। জেরিন আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার এক হাত গামছা দিয়ে আর এক হাত ওর ওড়না দিয়ে খাটের দুপাশে বেঁধে দিল। এই, আমাকে বাঁধলে কেন? না, চুপ, একটা কথা বলবে না। কিন্তু এভাবে কেন? চুপ। জেরিন আমার উপর চড়ে বসে এক এক করে ওর শরীর থেকে জামা খুলতে লাগলো। এমন অবস্থা কার সহ্য হয়? জেরিন প্লিজ, এমন করে আমাকে কষ্ট দিও না। এটাই তোমার শাস্তি, দেখো কতক্ষণ সহ্য করতে পারো। এরপর শুরু হলো জেরিনের তাণ্ডব লীলা। উন্মাদের মতো চুমু খেতে শুরু করেছে আমাকে। তাতে আমার অবস্থা শোচনীয়। চুমু খেলেও ভালো হতো, কিন্তু কামড়গুলো কিছুতে সহ্য করতে পারছি না। উত্তেজনায় রক্ত টকবক করছে আমার। এরপর জেরিন ওর বুকের সাথে আমার মুখটাকে চেপে ধরে বলল, আমার হৃদয়ের আকুলতা কি তুমি বুঝতে পারো না যাই? বেশ পারছি। এখন আমাকে মুক্তি দাও প্লিজ। এত সহজে তোমাকে ছাড়বো না। আমার কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে জেরিন, প্লিজ। কষ্ট পেতে বলে কে? কোথায় কষ্ট হচ্ছে শুনি? আমার সারা শরীরে। ওলে বাবা লে,
আতো তোমাকে তা থামিয়ে চুমুকাবো। আমাকে ছেড়ে দাও না জেরিন। কে শুনে কার কথা? জেরিন আমার সারা শরীরে চুমু খাচ্ছে। ধৈর্য আর উত্তেজনা বাঁধ ভেঙে যাচ্ছে ওর প্রতিটা চুমুর গভীরতায়। জেরিনের নগ্ন বুকটা আমার বুকের সাথে মিলে শক্ত করে জোরে ধরে আছে। এরপর আমার চুলগুলো আঁকড়ে ধরে আমার ঠোঁটগুলো পরম সুখে আবাদ করছে। জেরিন আমার ঠোঁটগুলোতে চুমু খেতে খেতে হাতের বাঁধন খুলে দিল। আমি ছাড়া পেয়ে ওকে জোরে ধরে বিছানায় ফেলে ওর উপর উঠে ওর প্রতিটা চুমুর পাল্টা জবাব দিচ্ছি। এখন ওর সারা শরীরে চুমু খেলাম। জেরিন পাগলের মতো ছটফট করতেছে। জাইন, আজ তোমার কাছে আমি পরম সুখ চাই। না, সম্ভব না, ওটা বিয়ের পরে পাবে। না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। সেটি হচ্ছে না। আমি চাই। হবে না। আমি তোমাকে পারমিশন দিচ্ছি তো, তাহলে কেন না যাই? আগে বিয়ে তারপরও সব। আমার কথায় জেরিন প্রচুর রেগে গেছে, সাথে কষ্ট পেয়েছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল জেরিন। আচমকা ধাক্কা দেয়ায় তাল সামলাতে পারেনি। বিছানায় ওর উপর থেকে পড়ে গেলাম। পায়ে আর মাথায় কিছুটা আঘাত পেলাম। জেরিন সেদিকে ভ্রুক্ষেপও করলো না। ও জামা কাপড় পরে হনহনে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবছি, আমি কি কোনো ভুল করলাম? ওর কথা মতো চলাটা কি ঠিক ছিল? জানি না কাল কি হবে। সকালে উঠে নাস্তা করে অপেক্ষা করছি জেরিনের জন্য, কলেজে যাব বলে। ওর আসতে দেরি হয়। ভেতরে গিয়ে দেখি জেরিন নাই। আন্টিকে জিজ্ঞেস করতে বলল কলেজে গেছে জেরিন। আমি দ্রুত চলে গেলাম কলেজের দিকে। বুঝলাম কষ্ট পেয়েছে অনেক। আমি কলেজে গিয়ে জেরিনকে দেখে ওর পাশে বসতে গেলাম। জেরিন সরে বসে অন্য একজনকে বসালো ওখানে। আমি শেষের বেঞ্চে গিয়ে বসলাম। বুঝলাম ওর রাগ ভাঙাতে হবে। কলেজ শেষে বাসায় আসবো, তখনও গেটে জেরিনের জন্য অপেক্ষা করছি। ও এলে ওর সাথে হাঁটছি। জেরিন, আমাকে এড়িয়ে চলো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। চুপ করে থেকো না প্লিজ, কথা বলো। আমার কথাটা একবার শোনো, তারপর যা ভালো মনে হয় তাই করো। তবুও চুপ করে থাকবে, কথা বলবে না। ফাঁকা একটা চিপায় জেরিনকে হাত ধরে পেছনে ঘুরে ওর রাঙা ঠোঁটগুলো আমার দখলে নিলাম। জেরিন আমার গালে ঠাস করে দুটো চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছি। জেরিন আমার সাথে এমনটা করতে পারলো? এত রাগ আমার উপর। ওর হাত দুটো আলগা করে দিলাম। তারপর নিজের মতো করে চলে গেলাম ওর সামনে থেকে। চোখটা ঝাপসা হয়ে গেছে। পানিটুকু মুছে হাঁটতে হাঁটতে চলে এলাম একটা বড় গাছের নিচে। বসে বসে ভাবছি, কি এমন অন্যায় করেছি আমি। ওদিকে জেরিন বাসায় গিয়ে খাওয়া শেষ করে ঘুমিয়ে গেছে। আমি আর বাসায় গেলাম না। সময় মতো টিউশনি করাতে চলে গেলাম। তারপর রাত 10টার পর বাসায় গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আন্টি একটু পর এসে বলল, কি হয়েছে বাবা? আজ সারাদিন কই ছিলে? দুপুরে এলে না, আর এত রাত করে কেন এলে? আন্টি, কলেজ শেষে একটা চাকরির জন্য বেরিয়েছিলাম। তারপর টিউশনি করে আসার সময় একটা বন্ধুর সাথে দেখা হলো। কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, চলো খেয়ে নাও জলদি। না না আন্টি, আমি আজ খেয়ে এসেছি ওই বন্ধুর সাথে। ও তাহলে শুয়ে পড়ো কেমন, আমি আসছি। আন্টি ফাতেমা? ও খেয়ে ঘুমিয়ে গেছে জেরিনের কাছে। আচ্ছা আচ্ছা আন্টি, আপনিও গিয়ে শুয়ে পড়েন তাহলে। আচ্ছা বাবা। আন্টি চলে গেল। আমিও ফ্রেশ হয়ে ছাদে বসে আছি। ভীষণ কষ্ট হচ্ছে আমার। কাউকে বলতেও পারছি না, সইতেও পারছি না। ভালোবাসা এত কষ্ট কেন হয়? দম বন্ধ হয়ে আসছে। প্রতিটা নিঃশ্বাস এতটা ভারী হয়ে গেছে, আর বুকের বাম পাশে চিনচিন ব্যথা করছে। চোখের পাতাগুলো বৃষ্টি ঝরানোর জন্য যেন আকুল আবেদন করেছে। জানি না কি ভুল করেছি, জেরিন আমাকেও নিজের চেয়েও বেশি ভালোবাসে, আর তাকে আমি এত কষ্ট দিলাম। প্রিয় মানুষের থেকে সামান্য পরিমাণ কষ্ট পাহাড় সমান হয়ে হৃদয় ক্ষত বিক্ষত করে। সেখানে এমন পরিস্থিতিতে আমি আমার ভালোবাসাকে অবহেলা করে কষ্ট দিয়েছি। ভুল হলেও ভুল করে আমি আমার জেরিনের কষ্ট মুছে দিব। হ্যাঁ, এটাই ফাইনাল। মনে মনে না সিদ্ধান্ত যখন ফাইনাল করে নিলাম, ততক্ষণে বুঝতে পারলাম কেউ একজন আমার পেছনে। মিষ্টি সুগন্ধে নাকে যেতেই বুঝতে বাকি নেই, আমার ভালোবাসা আমার মনের রানী এসেছে। জেরিনকে জড়িয়ে ধরে বললাম, জেরিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার কাছে তোমার ইচ্ছে সব, আর কখনো তোমার মনের বিরুদ্ধে গিয়ে তোমাকে কষ্ট দেব না। জাইন,
তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্রচণ্ড রাগের মাথায় এসব হয়ে গেছে। বিশ্বাস করো, তারপর থেকে কোনো কিছু ভালো লাগছে না আমার। অনেক কান্না করেছি। জেনের চোখ মুখ ফুলে গেছে কান্নার জন্য, গাল দুটো লাল টকটকে হয়ে আছে। আর ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা যা হবার হয়ে গেছে, এসব বাদ দাও। কিন্তু তোমার ফর্সা নাকটা কেমন টমেটোর মতো হয়ে গেছে। আমার নাক টমেটোর মতো? তাই তো দেখছি। দেখো, কাল থেকে অনেক কষ্ট দিছো, এখন ঝগড়া করতে মন চাচ্ছে না আমার। কষ্ট তো তুমিও পেয়েছো, আমিও পেয়েছি। এখন সব কষ্ট দূর হয়ে যাবে। কিভাবে শুনি? জেরিনকে আরকোলা করে আমার বিছানার দিকে নিয়ে যাচ্ছি, আর কানে কানে বললাম, আজ তোমাকে সুখের উত্তাল সমুদ্রে হাবুডুবু খাওয়াবো। সত্যি নাকি কালকের মতো ঢপ দিচ্ছ? সত্যি সত্যি সত্যি। যা, আমার বুঝি শরম নাই? থাক, হইছে। কত লজ্জা শরম আছে তা তো ভালো করে জানি। জেরিনকে বিছানায় ফেলে ওর সব কষ্টগুলোকে চুমুর প্রতিদানে মোছার চেষ্টা করছি। আজ আর কোনো বাধা দিব না। আমি জেরিনকে সুখী আর হাসি মুখে দেখতে চাই। অতঃপর দুজনে হারিয়ে গেলাম গভীর প্রণয় লীলায়। ঘন্টা দুয়েক পর জেরিন আমার নগ্ন বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর খোলা পিঠে হাত বুলাচ্ছি। জেরিন, আজ থেকে আমার উপর তোমার সমস্ত কন্ট্রোল থাকবে। মনে থাকবে তো তোমার? শোনো না, বলো। তোমার ভালোবাসার কাছে আমি সবসময় হেরে যাই। এই হেরে যাওয়ার মাঝে আমি পরম সুখ অনুভব করি। জানো, কখনো কখনো ভাবি, আমার মতো একটা ছেলেকে এত বড় পরিবারের মেয়ে কখনো ভালোবাসবে। কিন্তু তোমার ভালোবাসা আজ আমাকে এত দূর নিয়ে এসেছে। জানো জেরিন, তুমি যখন আমাকে বারবার বলতে তুমি আমাকে ভালোবাসো, তখন আমারও চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করতো আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি জেরিন। কিন্তু সাহস হতো না আমার অবস্থানের জন্য। নিজের ভেতরে খুব কষ্ট হলেও তোমাকে বুঝতে দিতাম না। আজ আমার বলতে কোনো বাধা নেই, আমি তোমাকে খুব ভালোবাসি জেরিন। উলে বাবা লে, আমার গুলুমুল্লু বাবুটার আজ খুব খুশি দেখছি। জেরিন আরো জোরে জড়িয়ে ধরে আমার গালে চুমু দিল। আমি ওর কপালে আলতো করে চুমু খেলাম। শোনো না, কাল আমরা বিয়ে করে নেই, পরে আম্মুকে জানাবো। তাতে তারা যদি খেপে যায় তাহলে সব শেষ হয়ে যাবে জেরিন। যা হবে পরে হবে, আমি তোমাকে হারাতে পারবো না। আচ্ছা, মাথা গরম করো না, যা ভালো হয় হবে, আমি সেটাই করব। তুমি কোনো তাড়াহুড়ো করো না। আচ্ছা, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি আবারও এখন হাবুডুবু খাবো। ওরে হারামি দুষ্টু মেয়ে, ভালোবাসার সাগরে আরেকবার সাঁতরে এলাম দুজন। তারপর জেরিন রুমে চলে গেল। পরদিন দুপুরে বাসায় এসে দেখি কিছু মেহমান এসেছে। তাদের কথা শুনে সব না বুঝলেও এতটুকু বুঝেছি তারা বিয়ের ব্যাপারে কথা বলছে, আর সেটা জেরিনের বিয়ে নিয়ে। আমার বুকটা কেঁপে উঠলো ওদের কথা শুনে। জেরিনকে বিয়ে করবে, তাহলে আমার কি হবে? সবকিছু এত জলদি শেষ হয়ে যাবে? এত স্বপ্ন, এত ভালোবাসা, তার কোনো মূল্য থাকবে না? না না, এটা কিছুতে মানতে পারবো না আমি। যে করে হোক এই বিয়ে আটকাতে হবে, না হলে আমার ভালোবাসা হারিয়ে যাবে। কি হয়েছে জাইন তোমার? না, কিছু না, এমনি কিছু হয়নি। জাইন, জাইন। জেনের সামনে থেকে চলে গেলাম। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এদিকে জেরিন ওর আম্মুকে ফোন করে সব জানতে চাইলো ওখানে কি হয়েছে। বলল বাসায় এসে সব বলবে। আঙ্কেল ওনাদের কোনো কথা না দিয়ে সৌজন্য সাক্ষাৎ করে বাসায় চলে এলেন। বাসায় এসে বসলো সবাই ড্রয়িং রুমে। জেরিন এসে জিজ্ঞেস করলো, তারপর আঙ্কেল আন্টি সবাই সবকিছু জানালো। চমৎকার বাপি, এমন করে জাইনকে তোমাদের সামনে অপমান করলো আর তোমরা কিছুই বললে না। ওখানে বলিনি, তার মানে এই না যে একেবারে ছেড়ে দিয়েছে। ওই ছেলে যতই বড় বড় সার্টিফিকেট অর্জন করুক না কেন, বিয়োগের শিক্ষা মোটেই অর্জন করতে পারেনি। তাতে কি, তোমাদের মান সম্মান তো আগে, তারপর মেয়ের সুখ, তাই না? টাকা আছে না, সুখ তো এমনি আসবে। কি বলো বাপি? না রে মা, তোমার বাপি এখনো মরে যায়নি। বন্ধুর অনুরোধের ছেলে না দেখে পরিস্থিতি সামলাতে বিয়ে দিতে নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছেলের ব্যবহার, শিক্ষা কোনোটাই পছন্দ হয়নি। তোমাকে আমাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিব। আর হ্যাঁ, এসব নিয়ে ভাবতে হবে না। জেন কোথায়, ওকে ডেকে নিয়ে আসো, ও অনেক কষ্ট পেয়েছে। ওকে কেন ডাকবে? সরি বলবে? কোনো দরকার নেই। ওকে যেমন সবার সামনে অপমান করেছে, যদি পারো তবে জাইনকে দিয়েই সবার সামনে
ওদেরকে উচিত জবাবটুকুও দেওয়ার ব্যবস্থা করো, তাতেই জাইন আমি দুজনেই খুশি হব। জেরিন চলে গেল। আঙ্কেল আন্টি আর বাকিরা নিজেদের মাঝে আলোচনা করে সিদ্ধান্ত নিল বন্ধু ছেলের সাথে বিয়ে হবে না জেরিনের, কিন্তু কার সাথে হবে সেটা নিয়ে কিছু বলেনি। এবার তোমাদের জানানো দরকার মূলত সেদিন জেরিন আর আমার কি কথা হয়েছিল। সেদিন জেরিনকে যখন প্রশ্ন করেছিলাম কেন সে বাবা মায়ের কথা মতো বিয়ে করবে, তখন পরে বলেছিল, জাইন বাপির যেহেতু বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, আমি এখন তোমার কথা বললে কোনোভাবেই আমাকে বিয়ে দেবে না তোমার সাথে। যদি বিয়ে করতেই হয় তবে বিয়ের দিন পালিয়ে যাব, আর না হলে তো কোনো সমস্যাই হবে না। ততদিনে তুমি কাউকে কিছু বুঝতে দিও না। একটা কথা মনে রেখো, জেরিন শুধু জাইনের হয়েই থাকবে। তো সেই কথা মতো কাউকে বুঝতে দেয়নি আমার ভেতরে কি চলছে, কিন্তু জেরিনকে হারানোর ভয়টা খুব বেশি হচ্ছিল, যার দরুন বুক ফেটে কান্না আসছিল। জেরিন আমার রুমের সামনে এসে দরজা টোকা দিল। জাইন, দরজা খুলো। আমি দরজা খুলে দিলাম। চোখে এখনো পানি। জেরিন আমার চোখ থেকে পানি মুছে দিয়ে বলল, আর কষ্ট পেতে হবে না। আমার কোনো কষ্টের অনুভূতি নেই, আমি ভালো আছি। সে আমি জানি, বুঝি কতটা ভালো আছো। কিছু বলবে এখন? আজ খুব করে বুঝতে পেরেছি, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। দেখো, আজ যদি তুমি ওখানে না যেতে, ওরা তোমার সাথে খারাপ ব্যবহার না করতো, তাহলে এই বিয়েটা ভাঙা খুব কষ্ট হয়ে যেত। আর পরে আমরা পালিয়ে বিয়ে করলে তাতে বাপি আম্মুও খুব কষ্ট পেত। আজ এই কষ্টটুকু পেয়েছো বলেই সবাই সত্যিটা জানতে পেরেছে, আর তুমিও আমাকে হারাবার চিন্তা থেকে মুক্ত হয়েছো। প্লিজ জাইন, আর মন খারাপ করো না। এই কদিন আমিও নিচের সাথে অনেক লড়েছি, ক্লান্ত হয়ে গেছে আমার মনটা। কাল নতুন বছর শুরু হবে, আজ রাতে আমরা সবাই পুরনো এই বছরটাকে আনন্দের সাথে বিদায় দিই। সব দুঃখ, কষ্ট, আর্তনাদ, রাগ, অভিমান সব কিছু ভুলে গিয়ে নতুন করে নতুন বছরটা শুরু করি। যা পাইনি, যা হারিয়েছি সব নিয়ে মন খারাপ না করে নতুন করে স্বপ্ন সাজাই। বলো, রাখবে না আমার কথা, তোমার জেরিনের কথা? জেনকে খুব ভালোবাসি, তাই ওর ভালোবাসায় মাখানো কথা কি করে ফেলে দেব। খুব আপন করে জড়িয়ে নিলাম আমার বুকে। দুজনের চোখে ভালোবাসার অশ্রু ঝরছিল। ভালোবাসার মানুষকে পাবার জন্য কতটা পরিশ্রম, কষ্ট, কাঠখড় পোহাতে হয় তা শুধু সেই প্রেমিকগুলো জানে। জেনকে বললাম, আমি কখনোই আমার জন্য কিছু চাই না, যদি সম্ভব হয় তাহলে কিছু টাকা নাও তোমার বাপের থেকে, তারপর চলো আমরা কিছু পথ শিশুদের খাবার কিনে দিই, আর পারলে কিছু শীতার্ত মানুষের জন্য শীতের জামা কিনে দেই। আমাদের সমাজে যারা বিত্তবান শ্রেণীর মানুষ, তারা একটু চেষ্টা বা সদিচ্ছা প্রকাশ করলেই আমার মনে হয় আমাদের দেশের অসহায় দুস্থ মানুষের সংখ্যা একেবারে কমে যেত। প্রতি বছর সবাই যদি গড়ে 5টা পরিবারকে তাদের মুনাফা থেকে কিছু পরিমাণ টাকা সাহায্য করত, তবে এত মানুষ ঘর ছাড়া বাইরে কষ্ট করে রাত কাটাতো না। এছাড়াও আমাদের নিজেদেরও প্রতিদিন কত টাকা এদিক সেদিক বা বেহুদা কাজে খরচ করছি, তার থেকে কিছু টাকা দিয়ে যদি কোনো ক্ষুধার্ত পথ শিশুদের খাবার কিনে দেই, তবে তারা অনাহারে থাকতো না। শুধু নিজেদের একটু সচেতনতা আর তাদেরকে ভালোবাসার আগ্রহ মন থেকে এলেই সমাজটা আরো সুন্দর হতো। জেন আমার কথা শুনে খুব খুশি হলো। তারপর ওর বাবাকে গিয়ে বলল, বাপি, আমার একটা কথা ছিল। বলো মামনি। আচ্ছা, যা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তাতে তোমাদের আর তোমাদের মেয়ের জীবন বেঁচে গেছে। এই জন্য আর কাল নতুন বছর শুরু হবে, সেই উপলক্ষে আমি আর জাইন কিছু পথ শিশু আর অসহায় মানুষদের সাহায্য করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। তো এবার কিছু টাকা দাও জলদি। কত টাকা লাগবে? তোমার বিবেক যা বলে তাই দাও। জেরিনের বাবা তার রুম থেকে 1000 টাকার দুটো বান্ডিল ধরিয়ে দিয়ে বলল, এখানে যা আছে তার সবটুকুই খরচ করে এসো, প্রয়োজন হলে বলো, আমি অ্যাকাউন্টে দিয়ে দেবো। আচ্ছা বাপি, আমি জাইন আর ফাতেমা যাচ্ছি, রাতে কথা বলবো। অতঃপর 3 জন বের হয়ে আগে শপিং করলাম নির্দিষ্ট মানুষের হিসাব করে, তারপর সেগুলো গিয়ে গাড়িতে তুলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিলিয়ে দিলাম। সবাই খুশি হয়ে মাথায় হাত রেখে জেরিনকে দোয়া করলো। আমি মনে মনে খুব খুশি হলাম। এক সময় আমিও কারো এমন সাহায্যের জন্য অপেক্ষা করতাম। তখন যদি জেরিনের সাথে পরিচয় হতো, তবে মায়ের চিকিৎসার জন্য খরচটা হয়তো ব্যবস্থা করতে পারতাম। তাহলে কাল নতুন বছরে মায়ের হাতে রান্না খেতে পারতাম। আনমনে ভাবছিলাম কথাগুলো, তখনই চোখটা ঝাপসা হয়ে গেছে। অসহায় মানুষের সাহায্য করে যতটা খুশি লাগে, তা 1000 টাকা রেস্টুরেন্টে গিয়ে খেলেও তত খুশি আর তৃপ্তি লাগে না। ভালো লাগছে এটা ভেবে যে আজ আমাদের জন্য কয়েকটি মানুষ শান্তির নিঃশ্বাস ফেলবে, হোক সেটা যতটুকু বা অল্প।
ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেছে। 10টার দিকে বাসায় ফিরে এলাম। ততক্ষণে ফাতেমা ঘুমিয়ে গেছে। ওকে বাইরে থেকে খাইয়ে দিয়েছে জেরিন। বাসায় গিয়ে ফাতেমাকে জেরিনের বিছানায় রেখে আমি আঙ্কেল আন্টিকে বলে রুমে চলে আসব। তখন জেরিন কেমন একটা দুষ্ট হাসি আর চোখ মেরে কি জানি ইশারা দিল। আমি না বুঝার ভান করে রুমে চলে এলাম। আঙ্কেল আর আন্টি নিজেদের রুমে গিয়ে বলল, তুমি কালই ওদেরকে সব বলে ঝামেলা শেষ করে দাও। বিয়ে জেনের সাথেই হবে। এমন ছেলে হাতছাড়া করতে পারবো না, যে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবে। তার মনটা কত বড় তা দেখেছো। আমিও ভাবছি। আর হ্যাঁ, জায়েনকে ওর লক্ষ্যে পৌঁছে দিতে যাবতীয় সবকিছু আমার দায়িত্ব। জায়েনকে দিয়ে ওই ছেলের উচিত জবাব ফিরিয়ে দিব। আর তোমার কাজ কাল মেয়েকে একটু জিজ্ঞেস করবে ওর ব্যাপারে। আচ্ছা, করব। ওসব নিয়ে তুমি ভেবো না। আর হ্যাঁ, কাল আমরা সবাই ঘুরতে যাব, কেনাকাটা করব আমাদের সবার জন্য। আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল আন্টি ঘুমিয়ে গেলে জেইন আমার রুমে আসার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই আমি ওর পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, চোরের 10 দিন, ফেরস্তের 1 দিন। আমার ঘরে চুরি করে আসো প্রতিদিন, আজ আমি তোমার মনের ঘরে ডাকাতি করতে আসছি। কি করতে পারো তা ভালো করে জানা আছে আমার, যত সব। তাই তো আজ বোঝাবো, ডাইনি। তো কি বোঝাবেন জনাব? তাই তো আজ বোঝাবো জাইন কি পারে। ভালোবাসার সাগরে কি করে সাঁতার কাটতে হয় সেটাই শিখাবো। জেরিনকে কিছু বলতে সুযোগ না দিয়েই ওর ঠোঁটগুলো আমার ঠোঁটে চেপে ধরলাম, যেন 1000 বছরের ক্ষুধা জমে আছে দুজনার ঠোঁটে। সেই দ্বিগিন্ন ক্ষুধা যেন আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে গেল। একে অন্যের সাথে মিশে যেতে ইচ্ছা করছে। রুমের লাইটটা বন্ধ করে জেরিনকে সোফায় নিয়ে সারা শরীরে চুমু খেতে শুরু করলাম। আর সবটাই আমাকে ফিরে দিতে ব্যস্ত এই দুষ্টু জেরিন। পাওনা মেটাতে তাৎপর যেন দুজনেই। জাইন, এই কয়দিনের সব কষ্ট ভুলিয়ে আজ নতুন বছরের শুরুর আনন্দের সাথে আমাকেও খুশি করে দাও। সেই আনন্দ ভাগ করতে আজ তোমার কাছে এসেছি। রাত বাড়ার সাথে সাথে দুজনাতে মিশে গেলাম ভালোবাসার গভীর বন্ধনে। সারা রাত জেনের সাথে ভালোবাসার সাগরে ডুবেছিলাম। ভোর আবার একটু আগে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরদিন সকালে আঙ্কেলে বন্ধু এলো বিয়ের কথা পাকা করতে। কিন্তু আঙ্কেল আন্টির কোনো মত না থাকা সত্ত্বেও সহজে জানাতে সংকোচ করছে। ইতিমধ্যে জেরিন হাজির ওখানে, সাথে আমিও। আঙ্কেল বলল, দেখো, বন্ধু সম্পর্কে আরো মজবুত করতে চেয়েছিলাম। আর তোর ছেলে পড়াশোনা, ব্যবসা সব মিলিয়ে পছন্দ হয়েছিল শুনে, কিন্তু সেদিন সামনাসামনি দেখে বুঝলাম তোর ছেলেকে কাগজের শিক্ষা থাকতে পারে, কিন্তু বিবেকের শিক্ষা বিন্দুমাত্রও নেই। কি বলিস এসব? কি করছে আমার ছেলে? আমি কাকে আমার বাসায় রাখবো না রাখবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর বিয়ে না হতেই বাবা ডাকটা খুবই অশোভনীয়। এতটুকু কমন সেন্স নেই। কাকে কতটুকু সম্মান দিতে হয় সেটাও জানে না। শোন, এই জায়েনকে আমি বস্তি থেকে আনিনি। আমার মেয়ে ওকে নিয়ে আসছে, কারণ আমার মেয়ে ওকে পছন্দ করে, ওর সাথে পড়ে। ওর কষ্টটাকে নিজের মতো করে অনুভব করতে পেরে ওকে আমার বাসায় এনেছে। ওর এতিম বোনটাকে নিজের বোনের মতো মানুষ করার দায়িত্ব নিয়েছে। সেই ছেলেকে নিজের পরিবারে এমন একজন মনে করি, আর ওকেই তোর ছেলে অপমান করলো। শোন, পোশাকে মানুষের ছোট বড় যাচাই করতে নেই, তার ব্যবহার মন মানসিকতা দেখে বিচার করতে হয়। সেটা তোর ছেলেকে বোঝাস। আমাকে ক্ষমা করে দিস, তোর উপকার সারা জীবন মনে রাখবো। দোস্ত, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু বিয়েটা ভেঙে দিস না প্লিজ। আমার ছেলেটা জানি কি করে বসে। কিছু করার নাই, আমার মেয়ের সুখ আমি নষ্ট করতে পারবো না। আর আরেকটা কথা শুনে রাখ, সবার সামনে বলি, তোরা যে ছেলেকে অপমান করেছিস, আমার মেয়ে বিয়ে সেই ছেলের সাথে দিব। আঙ্কেলের কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। উনি কি রাগের মাথায় এমন বলছে, নাকি বন্ধুকে এড়ানোর জন্য এমন বলছে, কিছু বুঝতে পারছি না। তারপর আঙ্কেল বলল, আমরা নিজেরা ঠিক করে রেখেছিলাম জাইনের সাথে বিয়ে দিব। জেইনের ঠিক তার পরের দিনই তুই এসে জানিয়েছিস। মনের বিরুদ্ধে গিয়ে তোর কথায় রাজি হয়েছিলাম, কিন্তু আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। যাই হোক, তুই এখন আসতে পারিস। মেয়ের বিয়েতে দাওয়াত পেয়ে যাবি সময় মতো। আঙ্কেলের কথা শুনে তার বন্ধু ভাঙ্গা মন নিয়ে বিষণ্ণ চেহারায় বাড়ি ত্যাগ করলেন। জেরিন ওর আম্মুর বুকে লজ্জায় মাথা লুকালো। আমি হা করে দাঁড়িয়ে আছি। জেনকে ডেকে বললেন, আঙ্কেল, মামনি, আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা তোমাকে না জানিয়েই, সেজন্য সরি। জাইনকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা নেই তো? জেরিন ওর আম্মুর কানে কানে বলল, আম্মু, আমি জাইনকে খুব ভালোবাসি, তুমি বাপিকে বলে দাও। জেরিনের আম্মু বলল,
আলহামদুলিল্লাহ, তোমার মেয়ে রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আর বাধা কিসের? আঙ্কেল এবার আমাকে ডেকে বললেন, বাবা জাইন, আমি জানি তুমি এমন ছেলে নাও যে আমাদের কথার বাইরে যাবে, তাই বলছিলাম কে কি বললো সেসবে কখনো কান দিও না। আমার মেয়ে যদি তোমাকে পেয়ে খুশি থাকে তবে আমি ওর বাবা হয়ে ওর সুখটাকেই বেশি প্রাধান্য দেব। কারণ সংসার করবে তোমরা দুজন, সারা জীবন যার সাথে থাকতে হবে সে যদি মনের মতো না হয় তবে সারা জীবন চোখের পানিতে ভাসতে হবে। টাকার পিছে দৌড়ে সারা জীবন পার করতে পারলে মনের সুখটাকে কেউ কিনতে পারবে না। আর আমি আমার মেয়ের সুখের জন্য যদি কিছু করতেই না পারি তবে কি লাভ এত টাকা পয়সা ব্যাংকে ব্যবসা বাড়িয়ে? আমার মেয়ের জামাই হিসেবে আমার যা কিছু আছে সেসব আজ থেকে তোমার। আমার ব্যবসা বাণিজ্য যাবতীয় সব কিছু তুমি নিজের মতো করে দেখাশোনা করবে। আজ থেকে তুমি এতিম নও, তুমি আর 10 জনের মতো একজন। আমি শুধু আমার মেয়েকে হাসি মুখে দেখতে চাই। আঙ্কেল আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আপনার টাকা পয়সা জমি জমা ব্যবসা এসবের কোনো কিছু আমার দরকার নেই। আমি শুধু জেরিনকে চাই, ওকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে চাই, যেখানে শুধু ভালোবাসা থাকবে। আমাদের পড়াশোনা শেষ হলে আপনার অফিসে ছোট একটা চাকরি দিলেও আমার কোনো আফসোস থাকবে না। আমি নিজ থেকে কিছু করতে চাই। আপনার কষ্টের টাকা আমি সহজেই খরচ করতে চাই না। কখনো খুব দরকার হলে তখন সাপোর্ট দিন। কেউ যাতে বলতে না পারে আপনি আপনার জামাইকে কিছু না দিলে আমি কখনোই উঠতে পারতাম না। তাই আমি এবং আপনি কেউ যাতে সমাজে কারো কাছে ছোট না হই। আমাকে শুধু কিছু বছর সময় দিন। আমার বোনও আপনাদের মতো পরিবারের একজন হয়ে বড় হবে। ওর জন্য ভাই হিসেবে কিছু করা দরকার। আমি সারা জীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি জানি বাবা তুমি এমনটাই বলবে, আর এজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি একমাত্র পারফেক্ট আমার মেয়ের জন্য। কিন্তু যত জলদি সম্ভব তোমাদের বিয়েটা করিয়ে দেব, তাতে অনেক সমস্যা থেকে নিস্তার পাবো। আমি আর কোনো ঝামেলা চাই না। আপনি যেটা ভালো মনে করেন আঙ্কেল। জেনুর আম্মুর আঁচলের নিচ থেকে আমার দিকে তাকিয়ে চোখ মেরে আবার মুখ লুকালো। তারপর আমি ওখান থেকে চলে গেলাম। জেনুর আম্মুকে বলল, তোমরা আমাকে একবার বললেও না। সারপ্রাইজ দিব ভাবছিলাম, কিন্তু আবার চিন্তাও হচ্ছিল তুমি আবার ওকে পছন্দ করো কিনা। আম্মু একটা ছেলেকে ওর নিজ জায়গা থেকে আমার বাসায় এনে সকল সুযোগ সুবিধার মধ্যে রেখেছি। কেন এটাও কি বুঝলে না? কাউকে ভালো না বাসলে কেউ কারোর জন্য এত সব করে। এজন্য তো আমি তোমার বাপিকে বলেছিলাম জেনের সাথে বিয়ে দিতে। না হলে তোমার বাপের যে বুদ্ধি, তাতে আর তোমার বিয়ে ওর সাথে হতো না। কিন্তু তোমরা যখন ওই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, এটা শুনে ভেবেছিলাম বিয়ের দিন জাইনের সাথে পালিয়ে যাব, তবু ওকে বিয়ে করব না। আসলে মামনি, প্রতিটা বাবারই উচিত বিয়ের সময় তার মেয়ের মতামতকে প্রাধান্য দেওয়া। না হলে মেয়ের জন্য সুখ কিনতে গিয়ে টাকার মোড়ানো কষ্টকে কিনতে হয়। কিন্তু কিছু সময় পরিস্থিতি অনুকূল থাকে না, সেটাও মানি। আবার হুট করে কাউকে ধরে এনে বললেও তার সাথে বিয়ে দেওয়া যায় না। এজন্য সবার উচিত অন্তত একটা ভালো মনের ছেলেকে পছন্দ করা। তার টাকা পয়সা না থাকুক, কিন্তু একটা দামি মন থাকবে। ঠিক বলেছো বাপি, আমি জাইনকে এই জন্যই পছন্দ করি। ওর মনটা খুব দামি, আর যেখানে শুধু ও আমার জন্যই, ও আমাকেই শুধু ভালোবাসে। 2 দিন পর তোমাদের বিয়ে। এখন অনুষ্ঠান করব না, পরীক্ষা শেষ হলে তারপর করব। লাভ ইউ বাপি। আমার পাগলি মেয়েটা। জেরিন নাচতে নাচতে ওর রুমে গিয়ে খুশিতে নাচতে শুরু করলো। আসলে যখন কেউ কাউকে ভালোবাসে আর তার পরিবারও তাকে মেনে নেয়, বিশ্বাস করো তখন ওই খুশির অনুভূতিটা কাউকে বলে বা লিখে বোঝানো যায় না। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তখন তারা। ঠিক জেনও সে খুশিতে নাচছে। অবশেষে ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছে জেরিন। 2 দিন পর বিয়ে পড়ানো হবে, মাত্র হাতে গোনা কয়েকজন আত্মীয়দের সামনে রেখে। কাজে এসে অপেক্ষা করছে। জেরিনকে ওর আম্মু, খালা, ওর কাজিনরা মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। কিন্তু জেরিন তো এমনিতেই পরীর মতো সুন্দরী, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন ছিল না। তবুও মেয়েদের একটা স্বপ্ন থাকে বিয়ের দিন সবচেয়ে বেশি সাজবে, একদম মনের মতো করে। ঠিক সেভাবেই ওকে সাজানো হয়েছে। জেরিন আমার জন্য নিজে পছন্দ করে একটা শেরওয়ানি কিনে এনেছে, আর ফাতেমার জন্য দামি একটা ফ্রক। জেরিন ফাতেমাকে কোলের ভেতর নিয়ে বসে আছে। ফাতেমাকেও সাজিয়ে দিয়েছে। এত সাজুগুজু করে ফাতেমা কাঠের পুতুলের মতো বসে আছে, যাতে ওর সাজুগুলো নষ্ট না হয়, যাতে সাজুগুজু নষ্ট না হয়। বিয়ে পড়ানো শুরু করবে এমন সময় আঙ্কেলের বন্ধু আর ছেলে এসে হাজির। তারা কি করে খবর পেল? নিশ্চয়ই কোনো পরিচিত মানুষের মাধ্যমে জেনে বিয়ে আটকাতে এসেছে। বন্ধু, আমার ছেলের জীবন এখন তোর হাতে।
তোর মেয়ের বিয়ে যদি আমার ছেলের সাথে না দিস তাহলে এখনই সবার সামনে বিষ খেয়ে যাবে, তাহলে সবার সামনে এখনই বিষ খাবে। আর আমার ছেলের কাছে আমি ছোট হয়ে আমি আর বিষ খেয়ে বাপ হয়ে ছেলে একসাথে মরবো। পাগল হয়ে গেছিস তোরা? জোর করে কেন এসব করছিস? ছেলে সরাসরি জেরিনের সামনে এসে পকেট থেকে একটা বিষের বোতল বের করে বলল, জেরিন, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার না হলে আমি এখনই নিজেকে শেষ করে দেব। বলো কি চাও? হঠাৎ করে এমন ঘটনায় বাসাবর্তী সবার গুঞ্জন শুরু হয়ে গেছে। আর কারো কপাল পোড়া কাকে বলে সেটা নিজের শেরওয়ানি আর পাগড়ির দিকে তাকিয়ে বুঝতেছি। সবই ঠিক ছিল, এখন আবার এই ঝামেলা। এতদিন যা কিছু কারণ দেখিয়ে পার হয়েছে সবাই, কিন্তু এখন এখন একমাত্র আল্লাহ পারে জেরিন আর আমার বিয়েতে কোনো বাধা না রাখতে। আল্লাহ আমাকে পথ দেখাও। আঙ্কেল আন্টি আর বাকিরা সবাই মিলে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সবাই ব্যর্থ। ঠিক তখন জেরিন উঠে দাঁড়ালো, তারপর ছেলেকে বলল, কি বললেন আপনি? বিয়ে না করলে নিজেকে শেষ করে দেবেন? কাকে বিয়ে করতে চাচ্ছেন? আমাকে? আচ্ছা, বিয়ের পর যদি শোনেন আপনার বউ অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িত, তখন মানতে পারবেন? বা আমি কারোর সাথে রাত কাটিয়েছি এটা জেনেও বিয়ে করবেন? জেরিনের এমন কথায় সবার চোখ যেন ছিটকে বাইরে বের হয়ে যাবে। জেরিন যে এমন কিছু বলতে পারে তা সবার কাছে অবাক করার মতোই। ছেলে আর ছেলের বাবা হা করে তাকিয়ে আছে। ছেলে বলল, কি বলছো এসব? তুমি তো এমন মেয়ে নও যে এসব করবে। আমি তোমাকে কখনো অমর্যাদা করব না জেরিন। খুব ভালোবাসবো, কোনো কিছুর অভাব রাখবো না। আমি ওসব শুনতে চাই না। যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দেন। না, আমি কখনো সেটা মানতে পারবো না। তুমি শুধু আমার হয়ে থাকবে জেরিন। যে ছেলেকে আমি ভালোবাসি সে আমারই বাসায় থাকে, তো তার সাথে কি কি হতে পারে এটুকু বোঝেন না? জাইনের সাথে আমি কয়েক রাত থেকেছি, এমনকি ওর সাথে শারীরিক সম্পর্কও করেছি, কারণ আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আপনি এসব জেনেও যদি আমাকে বিয়ে করতে চান করতে পারেন, তবে জেনে রাখেন আপনি আমার নামমাত্র স্বামী হবেন আর বিছানায় থাকবে জাইন। এসব কথার বাইরে জানাজানি হলে মান সম্মান হারাবেন আপনারা। এখন বলেন, করবেন বিয়ে? আর জোর করে বিয়ে করতে চাইলে বিষ আমিও খেতে পারি, সেটাও মনে রাখবেন। জেরিনের মুখে সব কথা শুনে সবার মাথা ঘুরছে। কথাগুলো একটু অন্যরকম হলেও এখনকার সিচুয়েশনে এটাই পারফেক্ট। হয়তো এই কথাগুলো অন্য সময় বললে নিজেদের মাঝে ঝামেলা হতো, কিন্তু এই একটি কথার জন্য দুটো জীবন বেঁচে যাবে। ছেলে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি কি এমন কিছু হয়েছে তোমাদের মাঝে? কিছু হোক বা না হোক, পরেরটা শুনেননি? বিয়ে হলেও ওর বিছানায় আমি থাকবো। তবুও বিয়ে করতে চান? ছেলে চোখে পানি এসে গেছে। তারপর বলল, আমি চাই যে আমার স্ত্রী হবে সে শুধু আমারই থাকবে, অন্য কারোর সাথে তাকে ভাবতেও পারবো না। তোমাদের ভালোবাসা সার্থক, সুখী হও তোমরা। শুধু এই কথার জন্য জোর করলাম না। সুখে থেকো তোমরা। ছেলে আর তার বাবা মাথা নিচু করে চলে গেল। আঙ্কেল আন্টি একজন আরেকজনকে দেখছে অবাক চোখে। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। সব ঠিকঠাক মতো হয়ে গেল। জেনের আম্মু জেনকে পাশের রুমে নিয়ে জিজ্ঞেস করলো, মামানে সত্যি কি তুমি এমন কিছু করেছো? আরে না, ওটা তো ওনাদেরকে বোঝানোর জন্য বলেছি। তুমি কি জানো না তোমার মেয়ে কেমন? সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, মান সম্মান বুঝে চলে গেছিল। উফ, এখন আর এসব নিয়ে ভেবো না তো। মামনি, তুমি রুমে যাও, আমি জেনকে বলে পাঠিয়ে দিচ্ছি। একটু জলদি করো আম্মু। যা শয়তান। আজ আর রাগ করো না আম্মু, মেয়ের বিয়ে হয়ে গেছে। বুঝেছি। আমার স্টুডেন্টরা বলল, ভাইয়া না থুক্কু, দুলাভাই কনগ্রাচুলেশন। আজ থেকে কিন্তু দুলাভাই বলে ডাকবো। আর হ্যাঁ, আপুকে কষ্ট দিলে কিন্তু খবর আছে। আপনার বিয়ের খুশিতে আগামী 2 দিন আমাদের ছুটি। হ্যাঁ ঠিক আছে। এখন যান, আপু আপনার জন্য ওয়েট করে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসছি আমি শালিকা। অবশেষে বাসর ঘরে প্রবেশ করলাম। জীবনের নতুন অধ্যায় শুরু হলো। যেদিন ঘোমটা দিয়ে বসে আছে, আমি ওর পাশে বসে ওর ঘোমটা সরিয়ে বললাম, আর লজ্জা পেয়ে লজ্জাপতি সাজতে হবে না ম্যাডাম। সবার সামনে যা বললে তাতে আমি মাটিতে তুলে যাচ্ছিলাম। এই কথাগুলো না বললে বিয়ে আটকাতে পারতে তুমি। ভাগ্যিস সেদিন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজ থেকে আমি তোমার, তুমি আমার, আর কোনো বাধা নেই আমাদের মাঝে। পরিবারের দোয়া ছাড়া কেউ কখনো সুখী হতে পারে না। আমরা পালিয়ে বিয়ে করলে হয়তো বাবা মা কষ্ট পেত,
তাই এখন সবার তো আমাদের জীবন যেন সুখের হয়, এটাই চাই। আমার বাবা মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতো। চলো না মায়ের দোয়া নিয়ে আসি। চলো। আমি জেরিনকে নিয়ে ছাদে চলে গেলাম। আমার রুম থেকে মায়ের ছবিটাও নিলাম। তারপর ছবিটাকে সামনে ধরে বললাম, ও মা, মাগো দেখো তোমার জাইন আজ বিয়ে করেছে মা। তোমার ফুটফুটে সুন্দরী একটা বৌমা হয়েছে। আজ তুমি থাকলে তোমাকে সালাম করতাম দুজন। ও মা, আমাদের জন্য দোয়া করবে না? কথাগুলো বলতে বলতে চোখে পানি এসে গেছে আমার। জেরিন পানি মুছে দিয়ে বলল, মন খারাপ করো না, আম্মু আমাদের উপর থেকে দেখছে আর মন ভরে দোয়া করছে। আকাশ তাকিয়ে মায়ের চেহারাটা দেখার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছি। হয়তো মা দূর থেকে দেখছে তার ছেলে আর বউকে। দূরের একটা তারার ঝলকানিতে মনটা খুশিতে ভরে গেল। হয়তো মা কোনো ইশারা দিল। অবুজ মনটা সান্ত্বনা পেল আমার। জেরিন বলল, শোনো না, ফাতেমা যতদিন সাবালিকা না হবে ততদিন আমরা বেবি নিব না, কেমন? ও বড় হোক তারপর নিব। জেরিনকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু খেলাম। বললাম, সত্যি আমি খুব ভাগ্যবান তোমাকে পেয়ে। কিন্তু এত সহজে তো তোমাকে মাফ করব না বরমশাই। বলো কি চাও? রিক্সাওয়ালার প্রেমে পড়েছি, তাকে বিয়েও করলাম। তাই কাল আমাকে সারা শহর ঘুরাবে তোমার রিক্সায় উঠিয়ে। আমি বউয়ের সাথে থাকবো আর তুমি সেই আগের বেশে। আচ্ছা ঠিক আছে, ঘোরাবো তোমাকে। তাহলে রিক্সাওয়ালার প্রেমটা সার্থক হয়েছে, তাই না? 100-তে 100।